ওকে, ইলাস্ট্রেটর সবার ইনস্টল কমপ্লিট নাকি এখনো বাকি আছে? কারো কারো বাকি নেই, ঠিক আছে। আমরা আজকে পেন টুল রিলেটেড যা যা আছে সেটা ডিটেলস শিখবো। অ্যাজ ইট ইজ ফটোশপে আপনি যেমনটা শিখে আসছেন ওই রকমই, একটু চেঞ্জ আছে, জাস্ট কিছুটা চেঞ্জ। এরপরে টাইপ টুলটা দেখবো, আর হচ্ছে সেগমেন্ট টুল দেখবো। এই তিনটা পার্ট আজকে আমরা শেষ করার চেষ্টা করব। তো চলেন, কারো কোনো প্রবলেম আছে প্রিভিয়াস ক্লাসের? প্রবলেম নেই? হ্যাঁ আফরোজা বলেন। আচ্ছা, আপনি কি 2017 বা হ্যাঁ 17তে প্রপার্টিজ নেই, সরি ওখানে প্রপার্টিজ নেই, আপনাকে ম্যানুয়ালি কাজ করতে হবে। ম্যানুয়ালি দেখেন সবগুলোই আছে, আর্টবোর্ড, এরপরে হচ্ছে আপনার ট্রান্সফর্ম সব আছে। একটু কষ্ট করে ম্যানুয়ালি কাজ করতে হবে। বুঝিনি। ওসমান আপনার কথা বুঝতে পারছি না, এক্সট্রিমলি সরি। হ্যাঁ হ্যাঁ এগুলাতে আছে, 17তে নেই। ওকে, আমরা একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। তো লাস্ট ক্লাসে মোটামুটি আমরা প্রথম 4টা টুলস শিখেছি। এরপরে ডকুমেন্ট কিভাবে সেভ করতে হয়, শর্টকাট, তারপরে হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট, অ্যারেঞ্জিং, এগুলো দেখেছি। আজকে পেন টুলটা একটু লং প্রেস করে রাখলে এর 4টা অপশন আসবে। ফটোশপে আমরা অনেকগুলো অপশন দেখেছিলাম, তাই না? পেন টুল, ফ্রি ফ্রম পেন টুল, তারপরে আপনার কার্ভেচার টুল, আর এই 3টা তো পরে ছিল, টোটাল 6টা ছিল। বাট ইলাস্ট্রেটরে 6টা নেই, ইলাস্ট্রেটরে 5টা আছে। কি কি এইখানে পাবেন 4টা, আর এই যে কার্ভেচার টুলটা টোটালি আলাদা করে দেয়া আছে। তো ফ্রি ফ্রম টুলটা কেন দেওয়া হয় নাই? কারণ ফ্রি ফ্রম পেন টুলের কাজ, এই যে পেন টুল বা এই যে পরবর্তী যতগুলো টুলস আছে, পেন টুল একাই হচ্ছে 100। সে একাই সব কাজ করতে পারে, অ্যাড করতে পারে, ডিলিট করতে পারে, কনভার্ট করতে পারে, ফ্রি ফর্মের কাজ করতে পারে, কার্ভেচারের কাজ করতে পারে। তো ফ্রি ফর্ম টুলটা কি ছিল, হয় অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবে নয়তো ডিলিট করবে, সে এই জন্যই হয়তো বা এরা ফ্রি ফর্মটাকে বাদ দিয়েছে। আচ্ছা পেন টুলে আসি। পেন টুলে নতুন কিছু শেখানোর আর কি আমার মনে হয় না প্রয়োজন আছে, কারণ ফটোশপে দেখে আসছেন অ্যাজ ইট ইজ, জাস্ট একটা ক্লিক করবেন, স্টার্টিং পয়েন্ট শুরু হবে। ফটোশপে আপনাকে রাবার ব্যান্ডটা অন করে দিতে হতো, এখানে আর অন করতে হচ্ছে না, এটা হচ্ছে ডিফল্টভাবেই থাকবে। রাবার ব্যান্ডটা কী অবস্থা থাকবে? ডিফল্টভাবেই থাকবে। এইখানে এসে আমরা ফটোশপে 2টা পজিশনে কাজ করতে পারতাম, 1 শেপ মোডে রেখে, 2 পাথ মোডে রেখে। শেপ মোডে রেখে কাজ করলে কি হতো, একটা কালার অ্যাপ্লাই হয়ে যেত, আর পাথ মোডে রেখে কাজ করলে কি হতো, সেটাকে আমরা সিলেকশন করতে পারতাম। বাট যেহেতু ইলাস্ট্রেটর একটু অ্যাডভান্স টুলস, এখানে সিলেকশনের কোনো কাহিনী নাই, সবই শেপ কনভার্ট করে নেয়। এখানে শুধুমাত্র কি থাকবে, ফিল আর স্ট্রোক, এই 2টা কালারই থাকবে। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। দেখেন, আপনি যখন কোনো একটা জিনিস আর্ট করছেন, যদি আপনার ফিল কালারটা অন থাকে তাহলে পুরোটা কালার হয়ে যায়। এটা আমরা ফটোশপেও দেখে আসছি।
বাট ইলাস্ট্রেটর আসলে অ্যাডভান্স কি, মানে ফটোশপে তো সবই দেখে আসছি, তাহলে ইলাস্ট্রেটরে কি আছে এক্সট্রা? কি এক্সট্রা হচ্ছে এই যে আপনি দেখেন যখন হ্যান্ডেল ক্রিয়েট করছেন, হ্যান্ডেল ক্রিয়েট করার পর পরবর্তী স্টেপ দেওয়ার জন্য এই হ্যান্ডেলটা আমার কাটতে হবে। তো ফটোশপে কি করতে হতো, অল্টার ধরে এখানে ক্লিক করতে হতো অ্যাঙ্কর পয়েন্টে, বাট এখন আর আপনাকে অল্টার ধরতে হবে না, আপনি জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টে এসে ক্লিক করেন, অটোমেটিক্যালি হ্যান্ডেলটা চলে যাবে। এটা হচ্ছে একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে ফটোশপে আপনি যে মানে স্টার্টিং পয়েন্ট থেকে কাজ করে এসে ঘুরে এসে কি করতে হতো, স্টার্টিং পয়েন্টই ক্লোজ করতে হতো, বাট এখন কি করতে পারবেন, স্টার্টিং পয়েন্টে কাজ শেষ করে এসে যদি আপনি ক্লোজ নাও করেন তারপরেও কি হবে, শেপ ক্রিয়েট হবে। দ্যাট মিনস ফটোশপে ক্লোজ পাথ, বাট ইলাস্ট্রেটরে আপনি ওপেন পাথ এবং ক্লোজ পাথ দুইটাতেই কাজ করতে পারবেন। ওপেন পাথ এবং ক্লোজ পাথ দুইটাতেই কাজ করতে পারবেন। ঠিক আছে? তো পেন টুলটা সিলেক্ট করি, স্টার্টিং পয়েন্ট, এরপর আপনি আপনার ডিজাইন করেন। যদি হ্যান্ডেল কাটার প্রয়োজন হয় জাস্ট অ্যাঙ্কর পয়েন্টে আসেন, হ্যান্ডেল ডিলিট করে দেন, আপনার পছন্দ মতো ডিজাইন আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। আর যদি এখান থেকে আমি ফিল কালারটাকে অফ করে দিই তাহলে আর ফিল কালার থাকবে না, শুধু স্ট্রোক থাকবে। আবার আপনি চাইলে স্ট্রোকটাকেও কি করতে পারেন, অফ করে দিতে পারেন, তখন শুধু বেজ লাইন শো করবে। বেজ লাইন দিয়ে আপনাকে হচ্ছে কাজটা কমপ্লিট করে দেখাবে। এবং পরবর্তীতে আপনি এগুলো আবার কি করতে পারেন, কালার অ্যাপ্লাই করে নিতে পারেন, যে স্ট্রোক দিতে পারেন, ফিল কালার দিয়ে নিতে পারেন। এ হচ্ছে পেন টুলের কাহিনী। এখন আসেন আমরা কন্ট্রোল জেড, ওকে। আমরা একটা কি আর্ট করলাম, একটা ফুলের মতো কিছু পেন টুল দিয়ে আর্ট করার চেষ্টা করেছি। তো পেন টুল তো জানি, পেন টুল দিয়ে আপনি যে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারবেন, অ্যাঙ্কর পয়েন্ট এখানে অ্যাড করতে পারবেন, কনভার্ট করতে পারবেন, সবই আমরা পেন টুল দিয়ে করতে পারি। বাট সাপোজ আপনি পেন টুল কাজ শেষ বা পেন টুল দিয়ে করতে চাচ্ছেন না, শুধু অ্যাড করতে চাচ্ছেন, জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্ট অ্যাডটা ক্লিক করেন, কোথায় অ্যাড করতে হবে ওখানে ক্লিক করেন, অটোমেটিক্যালি সে অ্যাড করে দিবে। অটোমেটিক্যালি কি করবে, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবে। আর ডিলিটটা কি করবে, ডিলিট করে দিবে, যে যাদেরকে অ্যাড করেছেন তাদেরকে সে ডিলিট করে দিচ্ছে। কনভার্ট কি করবে, এই অ্যাঙ্কর পয়েন্ট ছিল কি, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট ফটোশপে ছিল, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট, এখানে শুধু অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই শুধুমাত্র এই অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করবে। অ্যাঙ্কর পয়েন্টকে ওই যে কনভার্টের মতো করে হ্যান্ডেল নিয়ে আসবে আর অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করবে। অ্যাঙ্কর পয়েন্টের হ্যান্ডেলগুলো ধরে ধরে সে কাজ করবে। কার্ভেচার টুলটা এখানে কি করছে, কার্ভেচার টুলের ধর্ম চলেন দেখি। এখানে চারটা টুলসে কারো কোনো কোশ্চেন আছে? এই জন্য আমি ফটোশপে আপনাদেরকে এ থেকে জেড পর্যন্ত লেটার করতে দিয়েছি এবং বারবার বলেছি পেন টুলটা আপনারা ভালোভাবে রপ্ত করেন, আয়ত্ত করেন। ফটোশপে যদি আপনি ভালোভাবে রপ্ত করতে পারেন, ইলাস্ট্রেটরে এসে একদম পানির মতো সহজ মনে হবে। সো যারা পেন টুল এখন আয়ত্ত করতে পারেন নাই তাদের জন্য টাফ হয়ে যাবে, বাট যারা পেন টুল পেরেছেন এখন দেখবেন কাজ করতে গেলে আরো বেশি সহজ লাগছে। আচ্ছা, আমি এটাকে ডিলিট করে দেই, আমি জাস্ট এখান থেকে একটা শেপ নিয়ে আসি। ওকে,
কার্ভেচার টুলটার ধর্ম কি, কাজ কি? আমি কার্ভেচার টুলটা সিলেক্ট করলাম। কার্ভেচার টুল সিলেক্ট করার সাথে সাথে পয়েন্টারগুলো কি করবে, শো করবে। এখন আপনি সেই পয়েন্টারে সিলেক্ট করেন, সিলেক্ট করে যখনই একে কি করবেন, টানবেন, এখানে একটা অ্যাড করেন, এবার টানেন, এখানে একটা অ্যাড করেন, টানেন, ক্লিক করেন, অ্যাড করেন। এবার আপনি পয়েন্টারগুলোকে টানেন, দেখেন, মুভ করান ঠিকঠাক মতো। কার্ভেচার টুলের কাজ হচ্ছে ও যেমন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারে, তেমন অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে ডিলিট। আপনি সিলেক্ট করবেন, এই যে বন্দুকের নিশানার মতো একটা চিহ্ন আসবে, যা জাস্ট ক্লিক করবেন, ডিলিট করবেন, সিলেক্ট করবেন, ডিলিট করবেন। আর অ্যাড করার জন্য জাস্ট এই যে বেজলাইনের উপরে গিয়ে ক্লিক করবেন, অ্যাড হতে থাকবে। আর ওর আরেকটা ভালো গুণ হচ্ছে, যদি স্ট্রেট লাইনও থাকে সে সেটাকে কি করতে পারে, কার্ভ করে দিতে পারে বা রাউন্ড করে দিতে পারে। আপনি এমন একটা ডিজাইন করেছেন, সেই ডিজাইনটার মধ্যে হয়তোবা একটু মানে আঁকাবাঁকা হয়ে আছে, এটাকে রাউন্ড করতে হবে, তখন আপনি কি করলেন, কার্ভেচার টুলটা নিয়ে এসে সুন্দর করে একটু রাউন্ড করে দিলেন। এবং এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখছেন, এগুলো কিন্তু মুভ করবে। কার্ভেচার টুল দিয়ে আপনি কি করাতে পারবেন, মুভও করাতে পারবেন। ক্লিয়ার? পেন টুল, কার্ভেচার টুল, মানে পেন টুলের যে 5টা পার্ট, এর মধ্যে কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নেই? সবাই পারে? আচ্ছা, যদি এখানে কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা টাইপ টুলে চলে যাই। ওকে, টাইপ টুলে কি যেতে পারি? আচ্ছা, ফটোশপের টাইপ টুল কয়টা ছিল? চারটার মতো অপশন ছিল আমার চারটা মনে ছিল, হয়। হ্যাঁ। হরিজন্টালি টাইপ টুল, ভার্টিক্যালি টাইপ টুল, আবার হরিজন্টালি মাস্ক টাইপ টুল, আরেকটা হচ্ছে ভার্টিক্যালি মাস্কিং টাইপ টুল। এখানে আপনি সেটা পাচ্ছেন না। এখানে আসার পর আপনি টোটাল হচ্ছে 7টা টুলস পাবেন, বাট এই যে টাচ টাইপ টুল, বিশেষ করে যারা ওই যে 16-17 বা সিসি 10 মানে একটু লো ভার্সন আছে যাদের, তাদের তারা পাবো না, এটা পাবো না, এই পর্যন্ত পাবো। তো প্রত্যেকটা টুলসই খুব ইম্পর্টেন্ট কাজ করে। ফার্স্ট যে টুলস আছে সব সময় মনে রাখবেন যে আপনি যতই পড়াশোনা করেন, যতই এক্সপিরিয়েন্স হন না কেন, বাবা মায়ের মতো এক্সপিরিয়েন্সড আপনি কখনোই হবেন না। তারা যেটা বলে, হয়তোবা তাদের নলেজ কম থাকে, আপনার মতো ইঞ্জিনিয়ারিং ডাক্তারি পাশ করতে পারে নাই, বা কি বলে এতটা এডুকেটেড হতে পারেনি, বাট তাদের এক্সপিরিয়েন্স নলেজ আমাদের চেয়ে অনেক গুণ বেশি। এটা আল্লাহ তাআলাই ওভাবেই ক্রিয়েট করে দিয়েছে যে হ্যাঁ, আপনি ভালো ডিসিশন নিচ্ছেন, সব দিক থেকে পারফেক্ট করছেন, তারপরেও তারা আপনার গুরুজন এবং তারা আপনার চেয়ে একটু হলেও বেশি জানে, কোনো না কোনো দিক থেকে হলেও বেশি জানে। ঠিক তেমনই হচ্ছে, আমি উদাহরণ দেব, এই যে আমাদের টুলসগুলো, যে মাদার টুলস যেটা আছে সে সবার কাজ কিন্তু করতে পারে। মাদার টুলসটা কি করতে পারে, সবার কাজ করতে পারে। তারপরেও আপনার সুবিধার জন্য, যে এখন মাদার টুলস দিয়ে করতে গেলে আবার একটু ধরেন হয়তো বা
এলাবোরেট করতে হয়, কারণ এই যে আমাদের মা বাবারা দেখা যাচ্ছে একটু সেকেলের, তাদের কাজগুলো হয়তো বা আপনার পছন্দ নাও হতে পারে, তারা একটু হয়তো বা ঘরোয়াভাবে করছে, বাট আপনি একটু মডার্ন স্টাইলে কাজ করছেন বা সাজাচ্ছেন সব কিছু। আমাদের সুবিধার জন্য কি করেছে, এই টুলসগুলোকে ভেঙে ভেঙে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই টাইপ টুল, পরবর্তী যে টুলসগুলো দেখছেন, এরিয়া টাইপ টুল, টাইপ অনে পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, মোটামুটি সবগুলো কাজই সে করতে পারে, বাট আমরা কাজের সুবিধার জন্য এগুলোকে ভেঙে ভেঙে নেব। একটা একটা করে দেখি। আপনি যখনই টাইপ টুলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর অ্যাজ ইট ইজ ফটোশপের মতো ক্লিক করে আপনি আপনার পছন্দের কাজ টেক্সটগুলো লিখবেন। আচ্ছা, আমরা একটা টেক্সট কপি করে নিয়ে আসি। একটা টেক্সট কপি করে আনি। আমরা একটা টেক্সট জাস্ট কপি করে নিলাম। তো আপনি যখনই ক্লিক করছেন তখনই যে ডেমো একটা টেক্সট চলে আসছে, এরপর আপনি হচ্ছে আপনার লেখাটা লিখলেন, যেমন লিখলেন এখানে কি লেখা যায়, আপনি বাংলাদেশ টেক্সটটা লিখলেন। তো লেখার পরে দেখেন আমি টাইপ টুল সিলেক্ট করে আছি, টাইপ করছি অলরেডি, তাই না, টাইপ করছি, বাট আমার এখানে কন্ট্রোল প্যানেল কিন্তু চেঞ্জ হয় নাই। কন্ট্রোল প্যানেল কিন্তু চেঞ্জ হয় নাই। আসলে কন্ট্রোল প্যানেল চেঞ্জ হয়েছে কারণ টাইপ টুলও সেম এজ কি হবে আপনার এই যে এটাকে কি বলে ফিল কালার, স্ট্রোক কালার কাজ করবে, তারপরে হচ্ছে আরো অপাসিটি, এগুলো নিয়ে আমরা কাজ করব। আমি জাস্ট এখানে বাংলাদেশ লিখেছি। তো বাংলাদেশ লেখার পর একটা মিনিট, টাইপ টুল সিলেক্ট করলাম, আমি জাস্ট এখানে কি লিখলাম, বাংলাদেশ, এতটুকু লিখলাম। লেখার পর এখন আপনার কি প্রয়োজন, আপনার হয়তো এই টেক্সটটাকে বড় করতে হবে, তারপরে হচ্ছে কালারটা চেঞ্জ করতে হবে, এরকম কিছু প্রয়োজন, কন্ট্রোল প্যানেলটা প্রয়োজন। ফটোশপে কি করতে হতো যে টাইপটাকে চেঞ্জ করার জন্য আপনাকে টাইপ টুলই সিলেক্ট করে রাখতে হতো, আদারওয়াইজ সে কাজ করতো না। যে টাইপ টুলটাকে সিলেক্ট করে এবং টেক্সটটাকে আপনাকে সিলেকশন করে দেন হচ্ছে কাজ করতে হতো চেঞ্জিং এর জন্য। বাট এখানে আপনার জন্য সুবিধা হচ্ছে নো প্রবলেম, আপনি সিলেকশন টুল সিলেক্ট করেন, এই টেক্সটটা জাস্ট সিলেক্ট অবস্থায় থাকলেই হবে। সিলেক্ট অবস্থায় থাকলেই আপনি পরবর্তী স্টেপের কাজগুলো করতে পারবেন। আচ্ছা, কি কি অপশন, আমার আগে সবার আগে কি দরকার, ক্যারেক্টার প্যানেল। ক্যারেক্টার প্যানেল কোথায় পাবেন, এই যে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেলের মধ্যে এসে দেখেন এই যে ক্যারেক্টার, এখানে ক্লিক করলে ক্যারেক্টার প্যানেলটা শো করবে, অথবা আপনি উইন্ডো থেকে চলে যাবেন টাইপ, এই যে টাইপে চলে আসবেন, টাইপ থেকে ক্যারেক্টার প্যানেল এইটাও অ্যাক্টিভ করে নিতে পারেন, অথবা জাস্ট আপনি কি করবেন, কন্ট্রোল টিতে প্রেস করেন, কন্ট্রোল টিতে প্রেস করলেই এখানে গিয়ে শো অপশন, সবগুলো অপশন শো করবে। ফটোশপে কন্ট্রোল টি প্রেস করলে কি আসতো,
যদি টাইপ টুল সিলেকশন না থাকতো সেক্ষেত্রে কন্ট্রোল টি প্রেস করলে যে কোনো একটা লেয়ারের ট্রান্সফর্ম চলে আসতো, আর টাইপ টুল সিলেক্ট অবস্থায় কন্ট্রোল টি প্রেস করলে এই যে ক্যারেক্টার প্যানেল চলে আসতো। বাট এইখানে আর সেটা না, এখানে হচ্ছে আপনি শুধু জাস্ট কন্ট্রোল টি প্রেস করলেই ক্যারেক্টার প্যানেল চলে আসবে। এখানে ট্রান্সফর্মের কোনো অপশন নাই, কারণ ট্রান্সফর্মের কাজ কে করে? সিলেকশন টুল একাই ট্রান্সফর্মের কাজ করছে। বুঝতে পেরেছি? তো আমি বাংলাদেশটাকে জাস্ট সিলেক্ট করলাম। এখান থেকে আপনি আপনার পছন্দের ফন্টগুলো সিলেক্ট করে নিতে পারেন, যে কোন ফন্টে রাখতে চান সেটা আপনি সিলেক্ট করে নিলেন। তারপরে হচ্ছে এই ফন্টের যদি কোনো স্টাইল থাকে সেই স্টাইলটা আপনি অ্যাড করে দিতে পারেন। এখান থেকে আপনি ফন্টের কত পিটি দিতে চাচ্ছেন সেটা দিতে পারেন, ডেমো কিছু দেওয়া আছে, অথবা আপনার যদি মান জানা থাকে যে আমি এত পিটি দিতে চাই, তাহলে এই ঘরটাতে এসে আপনি সেই পিটির মান বসিয়ে দিতে পারেন, অথবা স্ক্রল করে উপরের দিকে বড় ছোট করতে পারেন। ঠিক আছে? পাশাপাশি এই যে ঘরটা দেখিয়েছিলাম একদম ফটোশপে যা যা দেখে আসছেন সব একই রকম। এই ঘরটা হচ্ছে যে ফার্স্ট টেক্সট থেকে পরের টেক্সট, এই দুইটা টেক্সটের মধ্যেকার দূরত্ব কত হবে সেটা সে শো করছে। এটা আমরা অটো দিয়ে রেখেছি। অটো দিয়ে রাখলে কি হবে, যে অটোমেটিক্যালি কাজ করবে। বাট আপনি অটো দিয়ে না রেখে যদি এটাকে কি বলে, শুরুতেই যখন করবেন, শেয়ার করবেন, কাজ করা শুরু করবেন, তখন দেখবেন যে এই পিটির উপর ডিপেন্ড করে অটোমেটিক্যালি একটা স্পেস সে নিয়ে নিচ্ছে। দেখেন পিটি যত বাড়ছে তত স্পেস বাড়ছে। আচ্ছা, এটা বোঝা যাবে কিভাবে? আমরা বাংলাদেশটাকে একটু সরিয়ে দিই, বাংলাদেশটা আপাতত দূরে থাকুক। টাইপ টুল নেই, আমরা কিছু একটা লিখি, ধরেন কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। এটার পিটিটা ছোট করে দেই, 25 এ রাখলাম। ওকে, ওকে, আমরা একটা টেক্সট নিয়েছি, এটাকে সিলেকশন করলাম। এখন দেখেন আপনি যখন এখন কত আছে 25 পিটি, আর এখানে স্পেসিং মানে একটা লাইন থেকে পরবর্তী লাইনের মধ্যেকার স্পেসিং কত আছে 30 পিটি। আপনি যখন এটাকে বাড়াবেন অটোমেটিক্যালি এই ফন্টের সাইজের উপর ডিপেন্ড করে এই মিডলের সাইজটা ঠিক থাকবে। দেখেন একটু হিসাব করে দেখি আমরা। সাপোজ এখন কত আছে 20 পিটি, 20 পিটি, আর এখানে স্পেসিং কত 24, মানে মধ্যে 24 পিটির মতো সে স্পেস দিচ্ছে। আমি যখন এটাকে 25 পিটিতে নিয়ে আসলাম, মানে 25 পিটিতে 20 থেকে 25-এ নিয়ে আসলাম, তখন এটা কত হয়ে গেল 30। 25-এ আসার সাথে সাথে 30 হলো, আর যখন 20-এ ছিল তখন কত ছিল 24। তাহলে 24, 30 থেকে আপনি 24 বাদ দেন, কত হয় 6। এই 6 পিটি মানে সে হচ্ছে মধ্যের স্পেসটাকে ঠিক রেখে পিটিটা এবং এই যে এখানকার স্পেসিংটাকে কন্ট্রোল করে। ইলাস্ট্রেটরে এই জিনিসটা অ্যাডভান্স। যদি কখনো ধরেন আপনার এখন হয়তো বা স্পেসটাকে একটু বাড়াতে কমাতে হবে, আর একটু কাছে বা একটু দূরে নিতে হবে, তাহলে আপনি এখান থেকে ডেমো কিছু দেওয়া আছে সেই অনুযায়ী হয়তো বা অ্যাডজাস্ট করে নিলেন, অথবা এখানে এসে আপনি মানটা বসিয়ে দিলেন যে একটু কাছে নিলাম অথবা একটু দূরে নিলাম। ঠিক আছে? যে হয়তো বা এরকম হতে পারে, নাড়িয়ে নড়াচড়া হয়ে যেতে পারে, আপনার প্রয়োজনের জন্য কাজটা করতে হতে পারে যে একটু এরকম কাছাকাছি টেক্সটগুলো থাকতে হবে। সেক্ষেত্রে আপনি যখন পরবর্তীতে আবার টেক্সট লিখবেন সেম অ্যাজ একই কাহিনী ঘটবে। মানে এই যে এইখানে যে আপনি টাইপ টুলটাকে
সেট করে দিয়ে গেলেন, স্পেসটা কিন্তু ওই যে আপনি সেট করে দিয়ে গেলেন তেমনই আছে। এটা কিন্তু এখন আর অটো হয় নাই, তখন একটু কষ্ট করে আপনাকে এটা কি করতে হবে, অটো করে নিতে হবে। কারণ আপনি যে পিটি দিয়েছেন সেই পিটিটাকেই সেই স্ট্যান্ডার্ড মানছে। এই যে এখানে যে কাজটা করেছেন, মধ্যে যে স্পেসটা দিয়েছেন তাকেই সে এখন স্ট্যান্ডার্ড মেনে পরবর্তী কাজগুলো করছে। তো তখন আপনাকে একটু কষ্ট করে অটো করে দিলে আবার আগের অপশনটা ফিরে আসবে। বুঝতে পেরেছি স্পেসিংটা? আমরা কাজ করতে থাকি, কাজ করলেই আস্তে আস্তে বুঝতে পারবো। এখন হয়তো বা একটু মাথার উপর দিয়ে ঝাপসা হয়ে যাচ্ছে বা কোনো একটা। ম্যাডাম, জি বলেন। ছোট একটা কাজ করছিলাম, প্রবলেম। আপনার কথা বুঝতে পারছি না। ম্যাম, আমি একটা কাজ করছিলাম, ছোট একটা কাজ, একটা বিজনেস স্টার্ট করছিলাম, তো ওইখানে কিছু সমস্যা হয়েছে আর কি, যদি একটু দেখ। ক্লাস শুরুর আগে তো বললাম কার কি প্রবলেম আছে, তখন বলেন নাই কেন? বলছিলাম ম্যাম, আমি 5 মিনিট পরে আসছি তো। আপনি তো 5 মিনিট আগে আসছেন, কি পরে আসছেন, কি বলেন আপনি? এই 8:55-তে লগ ইন করেছেন। ছিলাম না ম্যাম, লগইন করে গেছিলাম আর কি। ঠিক আছে, আমরা এটা শেষ করি, এরপরে দেখছি। ওকে। আচ্ছা, তো স্পেসিং এর পরে যেটা আছে এই যে v/a, এর মানে হচ্ছে আপনি যে টেক্সটগুলো লিখছেন, সরি এটা না, আমাদের এই টেক্সটটা নিয়ে আসতে হবে। আপনি যে টেক্সটগুলো লিখছেন এই টেক্সটগুলো এখন কি অবস্থায় আছে, অটো অবস্থায় আছে। বাট এটাকে যখন আপনি অপটিক্যালে অ্যাক্টিভ করে দিবেন তখন হচ্ছে সে একটু ক্লোজ হয়ে আসবে। দেখেন যখন অটো ছিল টেক্সটগুলো একটু রিল্যাক্সে আছে, বাট যখনই আপনি এটাকে অপটিক্যাল করে দিলেন একটু ক্লোজ হয়ে আসলো। এবার আমি হচ্ছে ম্যাট্রিক্সে অ্যাক্টিভ করে দিলাম, ম্যাট্রিক্সে অ্যাক্টিভ করে দেওয়ার সাথে সাথে কি হলো, আবার একটু রিল্যাক্স হলো। জিরোতে অ্যাক্টিভ করে দেন, জিরো হলে কি রিয়েল যেই সাইজটা মানে যতটুকু স্পেস থাকতে হবে, গ্যাপ থাকতে হবে এখানে শো করবে। অথবা আপনি চাইলে এখানে কি করতে পারেন, যে আচ্ছা ট্র্যাকিং অপশন অন করতে হবে। ওকে, পাশাপাশিটা আগে বাড়াই তাহলে বুঝতে পারবো। এখানে জিরো আছে মানে একদম পারফেক্ট টেক্সট আছে, বাট আপনি যখনই এটাকে একটু কমিয়ে দিবেন বা বাড়িয়ে দিবেন, যে এই যে প্রত্যেকটা স্পেস কি করছে, কাছাকাছি আসছে, এক একটা কাছাকাছি আসছে। আচ্ছা দাঁড়ান, এটা দিয়ে না, আমরা হচ্ছে বাংলাদেশটা কোথায় এটা দিয়ে ভালো করে বোঝাই। আমি বাংলাদেশটা এখন সিলেক্ট করে রেখেছি, ভিএ পাশাপাশি যেটা এটাকে আমি এখন বাড়াচ্ছি। তো এই যে মধ্যের যে গ্যাপটা সেই গ্যাপটাকে বাড়াচ্ছি। তো এই গ্যাপটা কি করছে, টেক্সটটাকে বা এই লেটারগুলোকে ঠিক রেখে মধ্যের যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে জাস্ট বাড়াচ্ছে। যে বি থেকে এ এর মধ্যে যতগুলো গ্যাপ, এ থেকে এন এর মধ্যে ঠিক ততগুলো গ্যাপ। বাট টেক্সটের সাইজ একদম স্টিল নাও 70-80 আছে, মানে যেমনটা দেখা যাচ্ছে ঠিক তেমনটাই আছে। আপনি এখানে যত বাড়াবেন তত টেক্সটের ওই মধ্যের গ্যাপগুলো কি হবে, কমে যাবে, এই বাড়বে। অথবা আপনি চাইলে কি করতে পারেন, কমাতে পারেন। কমালে দেখেন কি হয়, ওকে কমে যাচ্ছে। এবং একটা সময় হবে যে একটা টেক্সটের ভিতর আরেকটা টেক্সট, একটা টেক্সটের ভিতরে কি হচ্ছে আরেকটা টেক্সট বা আরেকটা লেটার অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আর এটা অলওয়েজ অটোতেই থাকে, অটোমেটিক্যালি কাজ করলে। এটা হচ্ছে ট্র্যাকিং অপশন অন করা থাকলে তখন এটা কাজ করবে। যদি এটার কাজ প্রয়োজন পড়ে না, আপনি সবচেয়ে বেশি যে জিনিসটা ইউজ করবেন সেটা হচ্ছে এই যে এই ভিএ পাশাপাশি। এটা বিশেষ করে আপনি লোগো ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করবেন।
আমরা যখন লোগো ডিজাইন করি, লোগো ডিজাইনের সময় এই জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহার করি, যে একটা নাম থাকবে যেমন বাংলাদেশ, নিচে আবার হয়তো একটা ছোট্ট লাইন আছে, যে লাইনটাকে হচ্ছে কি করতে হবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিয়ে আসতে হবে। সেটা হয়তো বা হতে পারে যে ধরেন একটা সুন্দর হেডলাইন, যে বাংলাদেশ বিউটিফুল কান্ট্রি, যে বিউটিফুল কান্ট্রিটাকে ছোট করে একদম এই লাইনটুকুর মধ্যে বসাতে হবে। তখন আমরা এই ট্র্যাকিংটা ইউজ করি। দাঁড়ান আমি এখন এখানে একটা টেক্সট লিখি, ক্যারেক্টারটাকে চেঞ্জ করে দেই। ওকে, এটা হচ্ছে অটো আছে, আর কি এটাকে আমি 0 করে দেব। ওকে, এখানে লিখলাম বিউটিফুল কান্ট্রি। বিউটিফুল কান্ট্রি, ফন্টটাকে হচ্ছে একদমই ছোট রাখতে হবে, সাপোজ 20-তে রাখতে হবে। এত যে 20 ফন্টে রেখে আমি কাজ করতে চাই, তো চাচ্ছি একদম বিউটিফুল থেকে বাংলাদেশের এই যে এইচ পর্যন্ত বিউটিফুল কান্ট্রিটা ছড়িয়ে আসবে। এখন এটাকে আমি কিভাবে বড় করব? এখানে দুইটা অপশন আছে। দুইটা অপশন কি কি? আমি বাংলাদেশটাকে সিলেক্ট করি, এখানে এটা হচ্ছে 0 করে দেই। তো এটা তো বুঝতে পারলাম সে হচ্ছে কি করে মধ্যের স্পেসগুলোকে জাস্ট বাড়াবে, এই লেটারগুলোর কোনো সাইজ বড় ছোট করবে না। বাট এই যে ঠিক এটার নিচে আরেকটা আছে দেখেন, টি পাশাপাশি, টি পাশাপাশি, এ আবার কি ওর উল্টা, এইটার উল্টা, ভি এ এইটার হচ্ছে উল্টা। সে কি করে, সে হচ্ছে টেক্সটটাকে বড় করে, দেখেন 100% আছে, আপনি যখন বড় করবেন সে গ্যাপটাকে ঠিক রাখে, মধ্যে যে স্পেস আছে স্পেসটাকে ঠিক রেখে শুধুমাত্র টেক্সটগুলোকে বড় অথবা ছোট করে। যে দেখেন টেক্সট বড় হয়ে যাচ্ছে, আগের যে টেক্সট ছিল টেক্সটের কি হলো সাইজে বড় করে দিচ্ছে অথবা কি করে ছোট করে দেয়। ওই যে মধ্যের গ্যাপটা ঠিক রাখে, গ্যাপে কোনো তারতম্য করে না। দুইটা ডিফারেন্স বুঝতে পেরেছি? ভি এটা হচ্ছে 0-তে স্ট্যান্ডার্ড, আর টি পাশাপাশি এটা হচ্ছে 100%-এ স্ট্যান্ডার্ড। ভি এ হচ্ছে লেটারগুলোকে ঠিক রাখবে, মধ্যের স্পেস নিয়ে কাজ করবে। আর টি পাশাপাশি যেটা বলাই আছে, টি মানে টেক্সট, ও হচ্ছে লেটারগুলো নিয়ে কাজ করবে, স্পেসে কোনো হেরফের করবে না। দুইটা হচ্ছে বিপরীত। আর টি উপরে নিচে যে অ্যারো চিহ্ন হচ্ছে, এটা হচ্ছে টেক্সটটাকে উপরে নিচে কি করবে, বড় ছোট করবে। যে বাড়ালে উপরের দিকে বড় হবে আর কমালে নিচের দিকে ছোট হচ্ছে। আচ্ছা, আমরা যে জিনিসটা দেখছিলাম যে আমার বাংলাদেশটা এখানে আছে, আমি বিউটিফুল কান্ট্রিটাকে ঠিক এখানে নিয়ে আসলাম, ধরেন একটু অ্যালাইনমেন্ট করে দিলাম যে এতটুকু। ওকে, যে বিউটিফুল কান্ট্রিটা ঠিক বাংলাদেশের এখানে থাকবে, আমি বোল্ড না এটাকে একটু লাইট করে দিই। ওকে, এখন এটাকে কিভাবে করা যায়? আমি কি টাইপ টুলের এটা দিয়েই কাজ করব? যেভাবে বাড়াবো তাহলে তো আমার টেক্সটটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? টেক্সটটা নষ্ট হয়ে গেল, কেমন দেখতে লাগছে। সো আমার এখানে তাহলে করার কি, এই যে ভি এর উপরে যেটা ছিল এ পাশাপাশি সেইটাকে আপনি বাড়ান, কারণ ও টেক্সটের যেই ফন্টগুলো আছে, লেটারগুলো আছে, লেটারগুলোকে ঠিক রেখে জাস্ট মধ্যের গ্যাপটাকে বাড়াবে। তখন আপনি এখান থেকে বাড়িয়ে কাজ করেন। আরেকটু বাড়াতে হবে, এতটুকু। ঠিক আছে, লোগো ডিজাইনের ক্ষেত্রে আপনার এই জিনিসটা অনেক বেশি ইউজ হবে, এটা সবসময় মাথায় রাখবেন।
আচ্ছা, আমরা এটাকে দূরে রাখি আপাতত। আর একটা বাংলাদেশ টেক্সট নিয়ে আসি, বাকি সবাইকে ঠিকঠাক করে দিই। ওকে, জাস্ট লেখেন বাংলাদেশ লিখলাম, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, এটিটা বাড়ায় দেই, স্টাইলটা একটু বোল্ড করে দিলাম, টি উপরে নিচে টি পাশাপাশি বুঝতে পেরেছি। আর এই যে এ অ্যারো চিহ্ন যেটা বোঝাচ্ছে এটা হচ্ছে যে এখানে যদি অনেকগুলো লাইন থাকে, যেমন আমি বাংলাদেশটাকেই কপি করে নিয়ে আসি কয়েকটা, কন্ট্রোল ডি, চারজনকে সিলেক্ট করলাম, একবারে এই পাঁচজনকে সিলেক্ট করে এখন আমি কি করলাম, এটাকে স্পেসিং বাড়াচ্ছি। দেখেন আপনার নির্দিষ্ট জায়গা থেকে সে কি করছে, উপরের দিকে চলে যাচ্ছে, মানে আপনার টেক্সটটা ছিল এইখানে, বাট সে এখন উপরের দিকে যাচ্ছে। আর যদি আপনি নিচের দিকে কমান, মানে মাইনাসের দিকে যান, তাহলে সে নিচের দিকে মুভ করবে। দ্যাট মিনস আপনার টেক্সটটাকে যতটুকু টেক্সট, ততটুকু টেক্সটকে আপনি কি করতে চাচ্ছেন, মুভ করাতে চাচ্ছেন। কিভাবে? আপনি এখানে কিছু টেক্সট লিখেছেন, ওকে, এখানে কিছু টেক্সট লিখেছেন, এই টেক্সটের মধ্যে হয়তোবা আপনার কোন টেক্সটটাকে, এই নমি টেক্সটটাকে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এই টেক্সটটাকে আপনি একটু উপরের দিকে উঠাতে চাচ্ছেন, জাস্ট কি করেন, বাড়ান, দেখেন একটু উপরের দিকে উঠে গেল। আবার কি চাচ্ছেন, এই মিনিম লেখাটাকে নিচের দিকে নামানোর জন্য জাস্ট আপনি মাইনাস দেন, নিচের দিকে নেমে আসবে। হয়তোবা ইনসিডিয়েন্ট এই লেখাটাকে আপনি কি করতে চাচ্ছেন, উপরের দিকে বাড়াতে চাচ্ছেন, মানে এটা হচ্ছে স্পেসটাকে, বাকি সব ঠিক থাকবে। আর ওকে হচ্ছে কি করবে, একটু উপরে বা নিচে সে নামাতে পারবে। পরের যে পার্টটা আছে সে আবার রোটেট করতে পারে, তাকে আপনি কি করতে পারবেন, পার্সোনালি এখান থেকে রোটেট করাতে পারবেন। এই দেখেন টেক্সটগুলো সব রোটেট হয়ে যাচ্ছে। আবার ধরেন আইরিনটাকে নেন, টেক্সটগুলো কি হয়, এই যে রোটেট করতে পারবেন। একটু বড় করে দেই, এই যে দেখেন রোটেট হয়ে গিয়েছে। আরো সহজ করে যদি বুঝাই, এটাকে আমি আরেকটা কপি করে নিয়ে আসি, এটাকে ডিলিট করে দেন, বাংলাদেশটাকে সিলেক্ট করেন, রোটেট করেন, লেখাটা কি হবে, এই যে রোটেট হওয়া শুরু করছে, মানে বাংলাদেশ লেখাটা মধ্যে গ্যাপ দিয়ে, গ্যাপ আসলে না, এখানে হচ্ছে যে আপনি যে রোটেট করছেন এখন কত 60 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তখন টেক্সটটা এই যেভাবে রোটেট হয়ে ঘুরে আসবে। এবং টেক্সটের যে ফন্টগুলো আছে, ফন্টগুলো নিজের অবস্থানে থেকেই সে কি করবে, উল্টা হবে। দেখেন তো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন রোটেট করে দিয়েছেন, বাংলাদেশটা কি হয়ে গেল, উল্টা হয়ে গেল না? বুঝাতে পেরেছি সবাইকে? জি আপু, আপু একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। বাংলাদেশ লেখাটা তো সবগুলোতে একই কালার দেয়া আছে, আমি যদি প্রতিটা হচ্ছে মানে বিয়ে একটা কালার, এরকম যদি আলাদা আলাদা কালার দিতে চাই সেক্ষেত্রে কি করব? জাস্ট আপনি সিলেক্ট করেন কি কালার দিতে চান। এখন কিভাবে কালার দিবেন, এখান থেকে ডাবল ক্লিক করে কালার নিয়ে আসবেন, নাকি এখান থেকে কালার দিবেন, নাকি সোয়াচ থেকে কালার দিবেন, আপনার পছন্দের কালার দেন। ওর কালার দিলে ব্ল্যাক, অর কালার যদি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে চাই, ওকে, তাহলে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন সরাসরি। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাচ্ছেন, ওকে ফাইন, আপনি সিলেকশন করেন, আমি এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন দেখেন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে গেলে টেক্সটে কখনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন না। ফটোশপে তো আমরা টেক্সটে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারছিলাম না,
কি করতে হচ্ছিল, ব্লেন্ডিং অপশনে গিয়ে তারপরে গ্রেডিয়েন্ট দিতে তারপর হচ্ছিল। করতে হ্যাঁ, এখানেও ফন্ট তো ফন্টই, তাকে তো আপনি মডিফাই করতে গেলে আপনি যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে যান সে কোনো গ্রেডিয়েন্ট নিবে না, তখন এই ফন্টটাকে শেপে কনভার্ট করে দিতে হবে। শেপে কনভার্ট করে তারপরে হচ্ছে আপনাকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে। শেপে কনভার্ট করার জন্য কি করবেন, রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন এইটা, অথবা অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেন। এরপরে হচ্ছে কই সোয়াচ কোথায়, আপনি আপনার পছন্দের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেন। আমাকে 2টা মিনিট সময় দেওয়া যাবে? ওকে, তাহলে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই তাকে শেপে কনভার্ট করে নিতে হবে। বাট মনে রাখবেন, আপনি যদি একবার টেক্সটকে শেপে কনভার্ট করেন তাকে আর টেক্সটে ফিরে আনতে পারবেন না। শেপে যদি কনভার্ট করেন তাকে আর টেক্সটে ফেরাতে পারবেন না, শেপেই থেকে যাবে। শেপে কনভার্ট করার পরে এটা কি রিসাইজ করা যাবে, মানে সবগুলো একসঙ্গে? হ্যাঁ, সেক্ষেত্রে আপনি রিসাইজ করতে পারবেন। ওই যে আমরা তো ফন্ট এখন ধরেন হচ্ছে এটা মেজর আছে, 50 বা 60 আছে, আমি আরো ছোট করে দিতেছি। তাহলে ওই যে আপনি মডিফাই করে নেবেন, এই যেভাবে ছোট করতে হবে ট্রান্সফর্মের সিলেকশন টুল দিয়ে। কিন্তু এটা তো এখন শেপে আছে, এটাকে তো ফন্টের মতো করে আর করতে পারবো না। মানে ক্যারেক্টারে গিয়ে যেমন আমরা এখান থেকে ফন্ট ছোট বড় করেছিলাম সেই কাজটা আর করা যাচ্ছে না। এটাকে তখন আপনার ওই যে ট্রান্সফর্মের মাধ্যমে যেভাবে বড় ছোট, যে আপনি আপনার ডিজাইন অনুযায়ী অল্টার শিফট ধরে অথবা শুধু শিফট ধরে কি করবেন, বড় ছোট করবেন, এতটুকু সিলেকশন টুল দেখা যাবে কাজ তো। করতে হবে। সিলেকশন টুলটি খুব মজার কাজ করে। হ্যাঁ, ওকে। ম্যাডাম, এই টেক্সটের নিচে আমি একটা লাইন টানতে চাই, শুধু একটা লাইন। তাই নাকি? একটা মাথায় একটু ঠিক হবে, একটা মাথায় একটু বোল্ড হবে। ওকে, ক্যারেক্টার কোথায় ছিল, ক্যারেক্টারে চলে যাই। আচ্ছা, দেখেন এগুলো তো বুঝলাম। অ্যাজ ইট ইজ ফটোশপে যে সবাইকে ক্যাপিটাল লেটার বানাতে ছোট হাতের অক্ষর আছে, এখানে ক্লিক করলে ক্যাপিটাল লেটার হয়ে যাবে সবাই। আর পরেরটা বলছে যে সবাই ক্যাপিটাল লেটার হবে, বাট কি এই ফার্স্ট যেই লেটারটা থাকবে সেটা কি হবে, একটু সাইজে বড় হবে, বাকিগুলো সাইজে একটু ছোট থাকবে। পাওয়ার দিতে চাইলে এটা সিলেক্ট করি, আর নিচের যে ভিত্তি দেয় সেটা সিলেক্ট করি। নিচে যদি আন্ডারলাইন দিতে চান তাহলে এই যে টি নিচে আন্ডারলাইন এটা দিবেন। আর যদি আপনি ওই যে স্ট্রাইকের মতো মানে এটাকে কেটে ফেলতে চাচ্ছেন তাহলে স্ট্রাইক থ্রোটা দিবেন এখান থেকে। ওকে, এগুলা সবই ফটোশপে দেখে আসছি, মোটামুটি ফটোশপের মতোই পারফেক্ট শার্প। এখানে আমরা শার্পই রাখবো, অন্য কোনো রাখবো না। তো মানজারুল যে কোশ্চেনটা করেছে সেটা আসলে আজকের টপিক না, সেটা হচ্ছে এই যে এইখান থেকে ও না আছে সেগমেন্ট টুলে আছে। মানজারুল আপনার কোশ্চেনের অ্যান্সারটা একটু পরে দিচ্ছি, হ্যাঁ ওয়েট করেন, চলে আসবো। টাইপ টুলটা শেষ হলে দেখাবো। তো টাইপ টুল এখানে কমপ্লিট, আমি এটাকে দূরে রাখি। এর পরের যে অপশনটা আছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলটা কি, নামটা দেখেই বোঝা যাচ্ছে যে একটা এরিয়া থাকবে, সে এরিয়ার ভিতরে টাইপ করব। যেমন আমরা কিছুক্ষণ আগে যখন টাইপ করছিলাম কপি করে নিয়ে আসছিলাম লেখাটা, কন্ট্রোল ভিতে পেস্ট করার পর ছোট করেন, ফটোশপে তো বোঝা যাচ্ছিল না। ফটোশপে তো এই আর্টবোর্ডের বাহিরে যদি কোনো কিছু চলে যাচ্ছিল সেটা ভ্যানিশ হয়ে যাচ্ছিল, বাট ইলাস্ট্রেটরে থাকায় বোঝা যাচ্ছে যে কত বড় হয়েছে টেক্সটটা এই পর্যন্ত এসে এই যে এখানে আপ ডাউন করছে, মানে আরো টেক্সট লেখার জন্য। তো আপনি যদি এই কাজটা করেন
আমি চাচ্ছি একটা ফ্লেয়ার ডিজাইন করছি, ফ্লেয়ারের ঠিক এতটুকু পার্টের মধ্যে টেক্সট হবে, তাহলে সেটা কিভাবে করতে হবে মনে থাকার কথা সবার। ভুলে গেছি কিভাবে করতে বলেছিলাম? সেটা হচ্ছে এই যে টাইপ টুলে থাকা অবস্থায় জাস্ট আপনি ড্র্যাগ করছেন, ড্র্যাগ করে এতটুকু সিলেকশন দেখিয়ে দিবেন, এর মধ্যে আপনি কন্ট্রোল ভি পেস্ট করে দেন। সেম অ্যাজ ইলাস্ট্রেটরে এসে আপনাকে একটু অ্যাডভান্স করে দিল যে আপনি যদি কোনো শেপ আর ক্রিয়েট করে রাখেন, যে শেপ আপনি দেখেন আপনি যখন ড্র্যাগ করছেন টাইপ টুলটা দিয়ে যখন ড্র্যাগ করছেন চতুর্ভুজ ছাড়া আর কিছুই আসছে না, সেটা হয় লম্বা হয় সামান্তরিকের মতো, চতুর্ভুজ ছাড়া কিছুই আসছে না। বাট আমার তো এটা না, আমার এখন ডিজাইনটা এমন যে একটা ইলেকট্রিক্যাল টুল আছে, এই ইলেকট্রিক্যাল টুলটার ভিতরে কি করতে হবে, টেক্সটটাকে বসাতে হবে। তাহলে কি আমি টাইপ টুলের ওই যে ড্র্যাগ করে করতে টেক্সটটাকে বসাতে পারবো? নট পসিবল। এই জন্য এক্সট্রা টুল কি এরিয়া টাইপ টুল। আপনি একটা শেপ ক্রিয়েট করবেন, এরপরে এরিয়া টাইপ টুলটা সিলেক্ট করবেন, এই বেজ লাইনের উপরে এসে যেখানে খুশি আপনি জাস্ট একটা ক্লিক করেন, এরপরে কন্ট্রোল ভি আপনার টেক্সটটাকে পেস্ট করে দেন। ঠিক আছে, পেস্ট করে দেন। আর ওই যে প্যারাগ্রাফের অপশনটা প্রয়োজন অ্যাক্টিভ করে নেন, যে টেক্সটগুলোকে একটু মডিফাই করে যে ঠিকঠাক করে, কারণ একটু আগে যেটা ছিল যে দেখেন এখানে একটু লেখা আসছে পরে ফাঁকা, আবার এখানে একটু লেখা পরে ফাঁকা, দেখতে ভালো লাগছিল না। এটাকে আপনি হচ্ছে একটু অ্যালাইনমেন্ট করে নেন ঠিকঠাক করে, যে কোন অ্যালাইনমেন্টটা দিলে ভালো লাগছে দেখতে। আপনি আপনার মতো নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে কাজটা করে নিলেন। ক্লিয়ার? সাপোজ আপনি যদি অন্য কোনো শেপ আনেন, যেমন পলিগন একটা টুল নিয়ে আসলাম, সেখানেও কি হবে, এই এরিয়া টাইপ টুল দিয়ে আপনি জাস্ট হচ্ছে এরিয়া টাইপ টুল সিলেক্ট করে অবশ্যই বেজলাইনের উপরে ক্লিক করতে হবে, এরপরে হচ্ছে কন্ট্রোল ভি পেস্ট করে দেন। মাঝে মাঝে এইরকমটা শো করবে, টেক্সট পেস্ট করার পরে এই যে ছোট্ট একটা প্লাস চিহ্ন শো করবে। এই প্লাস চিহ্নের মানে হচ্ছে আপনার শেপটা ছোট বাট ভিতরের টেক্সটগুলো আরও আছে, আরও অনেকগুলা কি আছে টেক্সট এখানে আছে। সেক্ষেত্রে কি করবেন, দুইটা অপশন, একটা হচ্ছে হয় আপনাকে টেক্সট ছোট করতে হবে, টেক্সট আর একটু ছোট করে দিলেই প্রবলেম সলভ, অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার শেপটাকে আরেকটু বড় করে দেন, বড় করে দিলেই প্রবলেম সলভ। ওকে, আচ্ছা এরপরে কি আছে, টাইপ অন এ পাথ টুল। আমরা এতক্ষণ দেখলাম একটা শেপের ভিতরে টেক্সট হচ্ছে একটা লাইনে কি বলে আপনার আপনার পছন্দের মতো টেক্সট লিখতে পারছেন। এইবার এমন হলো যে একটা পথের উপরে আপনি একটা পথ দেখিয়ে দিলেন, যেমন আপনি লোগো ডিজাইন করছেন, লোগোর মধ্যে কি থাকে, টেক্সটটা একটা শেপের ভিতরে থাকে লাইনের উপরে। সাপোজ আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলটাকে নিয়ে আসলাম, এটা ফিল কালারটা অফ করে দিই বোঝার সুবিধার জন্য, জাস্ট স্ট্রোক দিই। ওকে, যে এখানে একটা কি আছে, পথ আছে, আমি একটা পথ দেখিয়ে দিলাম। এরপরে আপনি টাইপ অন এ পাথ টুল এটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর অবশ্যই পাথের উপরে আসতে হবে, তা না হলে কাজ করবে না, ক্লিক করলে কোনো কাজ করবে না। পথের উপরে আসার সাথে সাথে যে বেজ লাইন শো করবে, এখন জাস্ট ক্লিক করেন, এরপরে আপনি আপনার টেক্সটটাকে পেস্ট করে দেন। দেখেন টেক্সটটা কি হবে আপনার, আর একটু পিটিটা বাড়িয়ে দেই, ঠিক এই যে লাইনটা আছে বেজ লাইন, বেজ লাইনের উপর দিয়েই টেক্সটটা চলে গিয়েছে।
সেম এজ আমি যদি একটা রেক্টেঙ্গেল ইলেকট্রিক্যাল টুল নিয়ে আসি, টাইপ অনে পাথ টুল, এই পথের উপরে এসে ক্লিক করেন, সে অটোমেটিক্যালি টেক্সটটাকে কি করবে, এই পথটার উপরেই পেস্ট করে দিবে। ঠিক আছে? এরপরে আসি, ধরেন আপনি পেন টুল দিয়ে কোনো একটা ডিজাইন করলেন, পেন টুল দিয়ে একটা কোনো কিছু শেপ ক্রিয়েট করলেন এইরকম, এই শেপটা আপনি ক্রিয়েট করেছেন। এরপরে আপনি এখান থেকে টাইপ অনে পাথ টুলটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর ক্লিক করেন, অটোমেটিক্যালি ওই পথটা দিয়েই কি হবে, টেক্সটটা চলে যাবে। আর টেক্সট ছোট বড় করা, টেক্সট নিয়ে কাজ করা সব তো ক্যারেক্টারের ভিতরে আছে, আপনার ওইভাবেই কাজ করবেন। ভার্টিক্যালি টাইপ টুল, ফটোশপে দেখে আসছি না, ভার্টিক্যালি টাইপ টুল জাস্ট সিলেক্ট করবেন, আপনি আপনার টেক্সটগুলো লিখবেন, পছন্দের টেক্সটগুলো কি হবে পর পর একটার পর যাবে, তবে ভার্টিক্যালি টাইপ টুলে সেটা ডান থেকে বামের দিকে যায়, এটা সবসময় মনে রাখবেন যে ডান দিক থেকে সে বামের দিকে টেক্সটটাকে লিখবে। আর ভার্টিক্যালি টাইপ টুলের পরে আছে কি, ভার্টিক্যালি এরিয়া টাইপ টুল, মানে একটা এরিয়া আপনি দেখিয়ে দিবেন, সেই এরিয়াটার ভিতরে সে ভার্টিক্যালি লিখবে। ভার্টিক্যালি এরিয়া টাইপ টুল সিলেক্ট করেন, একটা স্টার্টিং পয়েন্ট দেখান, কন্ট্রোল ভি পেস্ট করে দেন, এই যে ভার্টিক্যালি সে এ ট্রাস্ট ইজ এ কি লিখছে দূর, ভার্টিক্যালি কিছু বোঝা যায়, কিছু বুঝি না। আপু হ্যাঁ বলেন, লাইন সেগমেন্ট টুল দিয়ে যেটা মানে বুঝতে পারছি না। টাইপনে পাথ, টাইপনে পাথ টুল যেটা সার্কেলে যে লেখাটা দিলেন, টাইপনে পাথ টুল, এটা তো হচ্ছে শুধু সার্কেলটা দিয়ে মানে লেখার উপরে যাচ্ছে, জাস্ট রাউন্ডটা থাকবে সার্কেলের, মানে স্ট্রোকটা দেখা যাবে বাট লেখাটা ভিতরে থাকবে, তখন কিভাবে? আচ্ছা ওকে, ধরেন আমি লিখলাম, আমি জাস্ট ক্লিক করলাম, হ্যাঁ মানে ক্লিক করে ধরেন লিখলাম, আচ্ছা লরেম ইপসাম ডলার, অথবা লিখলাম যে LEDP SPZD 01, ও সরি 01, এটাই তো, তাই না? এখন কি আপনি চাচ্ছেন এই যে লাইনটা, যে এই লাইনটাও দেখা যাবে? মানে হ্যাঁ, স্ট্রোক যেটা লাইনটাও দেখা যাবে, প্লাস হচ্ছে লেখাটা থাকবে ভিতরে দিকে, মানে এখন তো বাইরে আউটলাইন আছে, এটা হচ্ছে আচ্ছা ওইটা পরের কথা, ওইটা আমরা পরে দেখব, ওটা এখনো না। আপনি কি এখন এই যে ওই সার্কেলটা কি দেখতে, সার্কেলটা দেখতে চান, মানে সার্কেলটাও দেখা যাবে? হ্যাঁ তাহলে আপনাকে একটু কষ্ট করে যেটা করতে হবে, সার্কেলটাও দেখা যাবে, হ্যাঁ যেটা করতে হবে, এই যে আপনি শেপটা নিয়েছেন, এই শেপটাকে একটু কষ্ট করে কপি করে রেখে যান, কপি কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কপি করে রেখে দেন, আর কোনো কাজ করতে হবে না। এরপর আপনি আপনার টাইপ টুলের কাজ করেন, কন্ট্রোল শিফট জেড দিয়ে, হ্যাঁ এতটুকু কাজ করলেন, করার পরে দেখেন অবশ্যই সিলেকশন টুল সিলেক্ট থাকতে হবে। টাইপ টুলে যদি সিলেক্ট করে রাখেন তখনও কাজ হবে, তখন যে কাজ হবে না এমন না, বাট আপনার জন্য প্রবলেম হয়ে যাবে, বা আমরা আসলে ওই কাজটা করতে গেলে যে ড্র্যাগ হয়ে যাচ্ছে, হচ্ছে না কাজটা, একটু কষ্ট করে সিলেকশন টুলটা সিলেক্ট করি। সিলেকশন টুল সিলেক্ট করার পরে দেখেন এইখানে দুইটা হ্যান্ডেল শো করছে দাগ, আবার এখানে সিঙ্গেল একটা দাগ। যখনই আপনি দাগটার কাছাকাছি চলে আসেন, এই যে দেখেন একটা অ্যারো চিহ্নের মতো চলে আসে, সরে যান, নাই এখানে যান, এই যে ডানে যাবে, মানে এটা শো করছে কি এটা যা ডানে যাবে, আর এটা শো করছে কি বামে যাবে।
সো এই যে দাগটা আছে সিঙ্গেল, যেটা সিঙ্গেল দাগটাকে জাস্ট আপনি সিলেক্ট করেন। আমরা কি করব সবাই, সিঙ্গেল দাগটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আপনি এটাকে মুভ করান, যেই দিকে খুশি আপনি এটাকে মুভ করাতে পারবেন। মনে রাখবেন, যদি আপনি বাহিরের দিকে মুভ করান, মানে সার্কেলের বাহিরের দিকে আপনার মাউসটাকে মুভ করান, তাহলে এইটা শুধুমাত্র বাহিরের দিকে থাকবে। বাট এটাকে যখনই আপনি কেন্দ্রের দিকে নিয়ে যাবেন, সার্কেলের ভিতরে নিয়ে যাবেন, তখনই এটা কোথায় যাবে, ভিতরে চলে যাবে সার্কেলের। ক্লিয়ার? এই যে দেখেন আমি কিন্তু মাউসটা মুভ করেছি। এখন আপনি আপনার যে সেটআপ কোথায় করতে চাচ্ছেন সেটা রাখেন। আর এখান থেকে তো স্ট্রোক, এই সরি, এটা তো বড় ছোট করতেই পারছেন, যে 25 করে দিলাম। এরপরে একটু আর একটু মনে হয় এতটুকু রাখতে হবে। ওকে, এতটুকু রাখলাম। এরপরে ওই যে আপনি সার্কেলটা চাচ্ছিলেন না, যে সার্কেলটা থাকবে, কন্ট্রোল এফ কপি করে রেখে আসছিলেন, মনে আছে? কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দেন। পেস্ট করে দিয়ে ফিলটাকে অফ করে দেন, একটু কষ্ট করে স্ট্রোকটা দিয়ে দেন। ডান? এলইডি পেজে ইয়েটা লেখা, এই লেখাটা যদি উপরের দিকে দেই, লেখাটা তখন এলটা কিন্তু হচ্ছে ডান সাইডে চলে আসে। ডান সাইডে মানে? আচ্ছা, এই লেখাটাকে আপনি জাস্ট মানে লেখাটা একটু, হ্যাঁ, এই লেখাটাকে আপনি উপরে এইখানটায় দিতে চাচ্ছেন, এই যে এই জায়গাটায় এইভাবে থাকবে এখান দিয়ে। দেখেন টেকনিক আপনাকে বের করতে হবে। লেখাটা মনে হচ্ছে একটু চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, চেঞ্জ তো হবে, কিন্তু টেকনিকটা আপনাকে বের করতে হবে। এই টেকনিক আচ্ছা যাই হোক, টেকনিক দেখেন কি, আপনি এলইডিপি এটাকে আবার কন্ট্রোল সি দিয়ে কপি করেন। কপি করার পর এই যে এখন যেটা আছে এটাকে হাইড করে দেন কন্ট্রোল 3 দিয়ে। কন্ট্রোল এফ দিয়ে আবার ফ্রন্টে পেস্ট করেন, চলে আসবে যেটা কপি করেছেন। এইবার একটু কষ্ট করে আবার ওকে কি করেন, উপরের দিকে নিয়ে যান। এই যে দেখেন যখন উপরের দিকে নিয়ে যাচ্ছেন তখন কি উল্টো হয়ে যাচ্ছে না, টেক্সটটা উল্টো হয়ে যায়। এটাকে আপনি বাহিরের দিকে নিয়ে আসেন। বাহিরের দিকে নিয়ে এসে ওকে বসান এখানে। বসানোর পরে কি হলো, কন্ট্রোল অল্টার 3 আগেরটাকে ফিরিয়ে নিয়ে আসলাম। বসানোর পরে একটা আছে ভিতরে আর একটা আছে বাহিরে, দেখতে কি ভালো লাগছে না? আপনার এখন কাজ কি, এখন কাজ এটাকে সিলেক্ট করেন, মানে উপরে যে পার্টটা ছিল সিলেক্ট করেন, তাকে হচ্ছে আপনি একটু জাস্ট হালকা ছোট করে দিয়ে ভিতরের দিকে নিয়ে আসেন। কারণ আমি হচ্ছে টি-শার্ট ডিজাইন করতে এই প্রবলেমটা বেশি ফেস করছি, মানে মাথায় আসে নাই। এটাকে নিয়ে আসেন এবং প্রয়োজনে আপনার যেই শেপটা আছে শেপটাকে আপনি চ্যাপটা লম্বা বড় এভাবে করে নিতে পারেন, বাট অল্টার শিফট ধরে কাজ করলে এটা পারফেক্ট হবে। এরপর হচ্ছে আপনি একটু উপরের দিকে বাড়ায় দেন, ফন্টের পিটি এবার বাড়ায় দেন, কারণ এটা ছোট এটা বড় হয়ে গেছে। সো ফন্টে চলে যাবেন, সেখান থেকে আপনি ফন্টের পিটিটা হালকা কি করবেন, একটু বাড়িয়ে দেবেন এইটার সমান করার জন্য। সবাইকে বুঝতে পারছি? তারপরে এটাকে জাস্ট একটু মুভ করিয়ে, আর অবশ্যই আমরা রুলার টেনে নেব, রুলার টেনে তারপরে কাজ করব। কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে এসে আপনি মেজারমেন্টটা ঠিক করার জন্য ওই যে রুলারটাকে রাখলেন, যে সবাইকে আসলে ঠিকঠাক মতো বসতে পারছে কিনা, এভাবে কাজ করছি। আচ্ছা, এখন দেখেন মানে আমাদের এই 6টা পার্ট শেষ হওয়ার পরেই কিন্তু মানিক কোশ্চেনটা করেছে, কারণ এই 6টা পার্ট শেষ হওয়ার পরেই আমার অপশনটা ছিল দেখানোর যে এইভাবে সার্কেলের ভিতরে আসলে কি। তো এইটা তো আমরা হচ্ছে কি করলাম, শর্টকাট করলাম, যে সিলেকশন টুল সিলেক্ট করার পরে হ্যান্ডেলটা চলে আসছে। এটা ম্যানুয়ালিও আছে। ম্যানুয়ালি কোথায়, টাইপ থেকে টাইপ অন এ পাথ, সেখান থেকে এই যে দেখেন
কি হিসাবে আপনি এটাকে বসাতে চাচ্ছেন। চলেন এটাকে ডিলিট করে দেই, না এটাকে ডিলিট করেন, এটা আমি এই টেক্সটটাকে সিলেক্ট করি। টাইপ অন এ পাথ, কি আছে, রেইনবো। এখন কি অবস্থায় আছে, রেইনবো অবস্থায় আছে। এই দেখেন, সিলেক্ট করেন টাইপ অন এ পাথ, রেইনবো অবস্থায় আছে। যখন এটাকে স্কিউ করে দিবেন, স্কিউ এর মতো করে আসবে। ওই যে ফটোশপে স্কিউ দেখেছিলাম না, যে একটু মনে হচ্ছে এই জায়গা থেকে একদম ঘুরে এসে এইভাবে যাচ্ছে। আচ্ছা, এটা এইভাবে না, আমরা আরেকটা টেক্সট নিয়ে আসি, সার্কেল নিয়ে একটা, এরপরে টাইপ অনে পাথ টুল সিলেক্ট করি, একটা টেক্সট রাখলাম, এভাবে একটা টেক্সট রাখলাম। এখন দেখেন টাইপ থেকে টাইপ অনে পাথ, এখন রেইনবো অবস্থায় আছে। রেইনবো মানে হচ্ছে একদম সবগুলা টেক্সট বেজ লাইনের সাথে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিজেদের দূরত্ব ঠিকঠাক রেখে, মানে আমরা পৃথিবীর উপরে যেভাবে দাঁড়িয়ে আছি সেইভাবে আছে, কারণ এটা কেন্দ্র, আমরা পৃথিবীর উপরে সবাই কি দাঁড়িয়ে আছি। তো আমরা ধরেন এখানে দাঁড়ায় আছি, উল্টা দিকে যারা আছে মনে হয় না যে উল্টা, আসলে উল্টা না, তারাও ঠিকঠাক কেন্দ্র বরাবর দাঁড়িয়ে আছে। স্কিউতে যখন ক্লিক করবেন তখনই কি হয়ে যাবে, যে এটা হচ্ছে ধরেন আপনার মাথায় একটা মুকুট পরছেন, মুকুটটা কি অবস্থায় থাকবে, মুকুটের মধ্যে যদি কোনো টেক্সট লেখা থাকে আপনার মাথায় যখন পড়ছেন, তো পড়ার আগে যখন মাথার উপরে ধরবেন টেক্সটগুলো কি উপরের দিকে থাকে না, এই যে এরকম, এটা ধরেন একটা মুকুটের বেস লাইন, অথবা কোনো একটা ইভেন্টে গিয়েছেন, ইভেন্টের উপরে একদম গোল করে মানে চাকতি বসানো আছে, চাকতির উপরে টেক্সটগুলো বসানো আছে। এখন নিচে থেকে যখন আমি দেখব তখন দেখতে কেমন লাগবে, দেখতে তো এরকমটাই লাগবে, যে টেক্সটটা তো এইভাবে ঘুরে আসছে, তো হয়তোবা কিছু টেক্সট বোঝা যাবে না, আবার কিছু টেক্সট ঘুরে যে আসছে সেটা কিন্তু বোঝা যাবে। স্কিউ হচ্ছে এভাবে আপনাকে বোঝানোর জন্য যে আপনি কোনো ডিজাইন করছেন, সেখানে এই জিনিসটা ফুটিয়ে তুলতে হবে যে উপরে চাকতির মতো আছে। আবার সেম এজ আপনি এটা চাইলে ভিতরের দিকে ওই যে অপশনটা নিয়ে আসতে পারেন, যে এইভাবে, যে এবার আমি উপর দিক থেকে দেখছি, উপরের পার্ট থেকে দেখছি, দেখেন এই যে এই লেখাটা বোঝা যাচ্ছে ডলার সিট, মানে আমি উপর থেকে ড্রোন দিয়ে দেখছি ঘুরে আসছে লেখাটা, যে ওই পাশে যারা আছে তারা আবার এই লেখাটাকে ঠিকঠাক বুঝতে পারবে। ক্লিয়ার? বিষয়টা কি বুঝতে পারছেন নাকি কঠিন লাগছে? জি ম্যাম। আচ্ছা, আবার যদি আরেকটা অপশন ছিল সেখানে চলে যায় টাইপ অন এ পাথ, এবার 3D রিবনের মতো হবে, ফিতার মতো। 3D রিবনগুলো কি হয়, পেঁচানো থাকে না এইভাবে, যে বিভিন্ন গিফট বক্সের একটা উপরে ফুল দেয়, তারপরে কি রিবনগুলো একটু পেঁচানো থাকে, দেখেন 3D রিবন দেওয়ার সাথে সাথেই যে টেক্সটগুলো পেঁচানো আসবে, ঘুরে আসবে, একটু রোটেট হয়ে আসবে, মধ্যে থেকে কিছু টেক্সট রোটেট হয়ে যাবে। আমরা এটাকে বাইরের দিকে নেই, যদি আপনি বাহিরের দিকে নেন তাহলে দেখেন এই যে লরেম ইপসাম কি হচ্ছে, এই যে একটু ঘুরে গিয়ে রোটেট হয়ে পেঁচায় তারপরে যাচ্ছে। আরেকটা আছে কি স্টেয়ার মানে কি, সিঁড়ি। সে কি করবে, সিঁড়ির ধাপের মতো ক্রিয়েট করবে, প্রত্যেকটা টেক্সটকে যে সিঁড়ির ধাপের মতো একটার পর একটা এইভাবে বসিয়ে দিচ্ছে। আরেকটা হচ্ছে গ্র্যাভিটি হচ্ছে ওই আপনার ইসের মতোই, রেইনবো যেটা ছিল সেটার মতোই, তবে গ্র্যাভিটিটা থাকবে হচ্ছে মানে কেন্দ্রের দিকে টান থাকবে বেশি, এইটাই সে বোঝাচ্ছে। বাট রেইনবোটাই হচ্ছে মেইন, আমরা আসলে রেইনবোটা ধরেই কাজ করি। আপনি চাইলে এই যে টাইপ অন এ পাথ অপশন, এটা সিলেক্ট করেন, এখান থেকেও এডিট করতে পারেন। এই যে রেইনবো, স্কিউ, 3D রিবন, স্টেয়ারকেস, গ্র্যাভিটি সবগুলো আসছে। রেইনবো আর গ্র্যাভিটি দুইটা কিন্তু একই, কোনো ডিফারেন্স আমি পাই না।
যখনই ওই যে দেখেন আপনি আমি বলেছিলাম সিলেকশন টুল সিলেক্ট করবেন, এই হ্যান্ডেলটাতে আসবেন, ঘুরিয়ে ফিরে কাজ করবেন। এই যে দেখেন ফ্লিপে ক্লিক করার সাথে সাথে এটা কোথায় যাবে, প্রিভিউটা অন করে নিই, তো প্রিভিউ অন না থাকলে বোঝা যায় না। ফ্লিপ করার সাথে সাথে ভিতরের দিকে মানে সেন্টারে চলে আসলো, ফ্লিপ অফ করে দেন, আউটসাইডে ক্লিক করেছেন, সেন্টারে, আউটসাইড সাইড, ওকে। আরেকটা হচ্ছে অ্যালাইন টু পাথ, পাথের সাথে কিভাবে থাকবে। বেস লাইন মানে হচ্ছে এই যে ব্লু কালার যে লাইনটা দেখছেন এটাকে আমরা বেস লাইন বলি। এই বেস লাইনের সাথে কি অ্যাটাচ থাকবে, যদি আপনি বেস লাইন সিলেক্ট করে দেন তাহলে একদম এই যে বেস লাইনের সাথে দেখেন অ্যাটাচ অবস্থায় আছে। অ্যাসেন্ডার মানে হচ্ছে যে সে ইনসাইডে থাকবে বাট এই বেস লাইনের সাথে এই যে অ্যাসেন্ডার অ্যাটাচ করে আছে। ডিসেন্ডার মানে কি, সে বাহিরের দিকে থাকবে বাট বেস লাইন থেকে একটা নির্দিষ্ট দূরত্বে থাকবে। সেন্টারে ক্লিক করলে সে বেস লাইনের ভিতর দিয়ে অর্ধেক থাকবে বেস লাইনের ভিতরে, অর্ধেক থাকবে বাহিরে। আর বেস লাইন দিলে বেস লাইনের উপরে টেক্সট হবে। স্পেসিং, এই টেক্সটগুলোর মধ্যে আপনি কি কোনো স্পেসিং অ্যাড করতে চাচ্ছেন, অটো থাকলে আপনার টেক্সট যে সাইজ সেই সাইজই থাকবে। এরপরে দেখেন আপনি যত বাড়াবেন বা কমাবেন, যেমন -3 দিলাম, এই টেক্সটগুলোর মধ্যে একটার চেয়ে আরেকটা কি হয়েছে, কমে গেছে। যত বাড়াবেন তত স্পেস কমতে থাকবে, সরি স্পেস বাড়তে থাকবে, আর যত কমাবেন তত স্পেস কমতে থাকবে, টেক্সটগুলো কাছাকাছি আসতে থাকবে, টেক্সটগুলো কাছাকাছি আসবে। এবং একটা সময় ওই যে আমরা ভি পাশাপাশি যেটা দেখে আসছিলাম, ভি পাশাপাশি একটা সময় টেক্সট দেখেন একদম সেন্টার একটা আরেকটার সাথে লেগে যেতে যেতে এরপরে সেন্টারে চলে যাচ্ছে, দেখেন। সেটাকে আমরা অটো করে দিই, ঠিক আছে, বুঝতে পেরেছি। এই পর্যন্ত যে 6টা দেখেছি, এই 6টার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? এই যে আমরা টাইপ 1 এ পাথ টুল দেখলাম, লোগো যেদিন দেখেছিলাম সেদিন একটা লোগো দেখেছিলাম, এমব্লেম লোগো, সার্কেলের চারপাশে হয়, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের লোগোগুলো যে হয়, এই লোগোগুলো কি এখন বানাতে পারবো? রবিউল আছেন? আপু ট্রাই করব। ঠিক আছে, রবিউল রবিউল আজকে ক্লাসে আসেন নাই? এই যে ক্লাসে আসে নাই, এরপর সে বুঝবে কিভাবে? আচ্ছা, এইবার আমরা একটু মজার একটা কাজে চলে যাই। কাজটা কি, ধরেন আপনি একটা ডিজাইন করতে চাচ্ছেন, ডিজাইনটার মধ্যে সাপোজ আমরা এই বাংলাদেশ লেখাটাই নিয়ে আসি, বাংলাদেশ লেখাটার মধ্যে বিটা এখানে রাখলেন, এটা হয়তো বা একটু ছোট হয়ে বি এর এখানটায় চলে আসছে, এনটাকে হয়তো বা একটু বড় করে একটু মডিফাই করতে চাচ্ছেন, জিটা হয়তো বা একটু বাঁকা হয়ে আছে, রোটেট হয়ে আছে, এলটা হয়তো বা ছোট হয়ে জি এর নিচে চলে আসছে, এরকম কিছু একটা করতে চাচ্ছি। তো এই কাজটা করতে গেলে আমাদেরকে কতগুলা স্টেপ পার করতে হতো, টাইপ টুল নিতে হতো, টাইপ টুল নিয়ে একবার আমাকে বি লিখতে হতো, ওকে। এরপরে আবার আরেকবার আমি একটা কাজ করি, এটাকে কপি করি, বি 1 2 3 4 5 6 7 8 9 10টা, দুইটা হয়েছে 3 4 5 6 7 8 9 10। এরপরে টাইপ টুল সিলেক্ট করে আমি এটাকে একবার কি লিখতাম, এ, এটা কি এন, জি, এল, এ বাংলাদেশ, ওকে। তখন আমাকে সিঙ্গেল সিঙ্গেল সবগুলো টেক্সটকে আলাদা আলাদাভাবে লিখতে হবে। লেখার পরে এখন গিয়ে যে বিটাকে আপনি বড় করে দিচ্ছেন,
তারপরে এটাকে হয়তো বা একটু ছোট করে এইখানে বসাচ্ছেন এরকমটা, তারপরে একটু রোটেট করে দিচ্ছি এইভাবে। এরপরে ধরেন এটা কি বলে, এনটা হয়তো বা এখানেই থাকলো, বাট আর একটু বড় থাকলো, যে এরকমটা। জিটা হয়তো বা আসলো, জিটা এখানে এসে আর একটু বড় করে দিলেন, হয়তো বা রোটেট অবস্থায় আছে। হ্যাঁ, তারপরে এলটাকে সিলেক্ট করলেন, এলটাকে আবার হচ্ছে আপনি একটু বড় করে অ্যাটাচ করে দিলেন। এটাকে হয়তো বা আবার একটু বড় করে এল এর উপরে বসিয়ে দিলেন। তারপরে হচ্ছে ডিটা তারপরে হচ্ছে ই যেভাবে আছে ধরেন এভাবেই আপনি রাখলেন। এসটাকে হয়তো বা আবার একটু বড় করে দিলেন। এরকম কিছু একটা আপনি ডিজাইন করলেন। এখন দেখেন এই এতটুকু করতে যে আমাদের কতক্ষণ সময় লাগলো, 2-4-5 মিনিট। যদিও এইভাবে না, আপনি আরো সুন্দর করে ডিজাইন করার জন্য আরো সময় লাগবে। এই কাজটাই আমাদেরকে খুব সহজ করে দিয়েছে। খুব সহজ করে দিয়েছে কি, টাচ টাইপ টুল। আপনি জাস্ট টাচ টাইপ টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে এটা কিন্তু একটা টেক্সটে আছে, একটা টেক্সটের মধ্যে আছে। এখন একটা টেক্সটের মধ্যে থেকে এই কাহিনী করা সম্ভব না, এই যে এরকম করে ডিজাইন করা সম্ভব না, টাইপোগ্রাফি করা সম্ভব না। তখন আপনি কি করলেন, টাচ টাইপ টুলটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর আসেন, এই যে জাস্ট ড্র্যাগ করেন, এই শেপটাকে সিলেক্ট করেছেন। সিলেক্ট করার পর ওকে কি করতে চান, বড় করতে চান। ক্যারেক্টার প্যানেলটা কোথায় ছিল, এটাকে ওপেন করেন, এটাকে বড় করে দেন যে এটার সাইজে আরো বড় হবে। তারপরে প্রয়োজনে আপনি বোল্ড না, এটাকে হচ্ছে লাইট করে দিলেন, অথবা আলাদা আলাদা করে, যেমন ব্ল্যাক ইতালিক করে দিলেন। আবার আপনি এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এটার ফন্ট চেঞ্জ করে দিলেন। এরপরে হয়তো বা এটার পিটি আরো ছোট করে দিলেন, ধরেন 20-24 দিলাম। এটাকে একটু মুভ করাতে চাচ্ছেন, জাস্ট সিলেক্ট করে মুভ করান, কোথায় মুভ করাতে চাচ্ছেন, মুভ করাতে চাচ্ছেন। তারপর আবার এটার কালার হয়তো বা চেঞ্জ করবেন, ঠিক আছে, ওকে ফাইন, কালার চেঞ্জ করে দেন। কি কালার করতে চাচ্ছেন সেই কালারটা আপনি চেঞ্জ করে দিলেন। এরপরে এনকে সিলেক্ট করলেন, যে এনটাকে আমি কি করতে চাই, ছোট হাতের করে তারপরে হচ্ছে রোটেট করতে চাই। এই যে এখান থেকে আপনি রোটেট করে দিলেন এনটাকে। এরপরে আরেকটু ছোট করে দিলেন, এনে এখানে রাখলেন, বা একটু স্টাইল এই স্টাইলটা করে দিলাম। জিটাকে সিলেক্ট করেন, জি এর কালার হয়তো আপনি চেঞ্জ করে দিলেন, জিটাকে আরেকটু রোটেট করে দিলেন এখান থেকে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস যাকে যাকে আপনি মডিফাই করতে চান জাস্ট ক্লিক করে তাকে সিলেক্ট করেন। দেখেন জিনিসগুলা। তো এইভাবে এখানে আমাকে কি করতে হচ্ছিল, প্রত্যেকটার লেটার একবার একবার করে লিখতে হচ্ছে, লিখে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে কাজ করতে হচ্ছে। বাট টাচ টাইপ টুলটা থাকার পর কি হয়েছে দেখেন, এখন আপনি চাচ্ছেন ফন্ট কিন্তু এখান থেকে কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। ফন্ট সিলেক্ট করেন, চেঞ্জ করতে পারবেন। বাংলাদেশের জায়গায় লিখলেন LED, সরি, বিটাকে সিলেক্ট করলেন, লিখলেন এল, এটাকে সিলেক্ট করলেন, এটাকে দিলেন হয়তো বা ই, এনটাকে সিলেক্ট করেন, এটাকে দিলেন হয়তো বা LED, জিটাকে সিলেক্ট করেন, এটাকে দিলেন পি। আপনি আপনার পছন্দ মতো তখন কি করতে পারবেন, টেক্সটগুলো একটা একটা করে চেঞ্জ করে নিতে পারবেন।
টুলের এই 7টা অপশনের মধ্যে কারো কোনো মানে বুঝতে পারি নাই, যা যা বুঝিয়েছি এতটুকুর মধ্যে বুঝি নাই এমন কেউ আছে? কারণ কাজ করতে গেলে প্রবলেম ফেস করবেন, স্বাভাবিক। প্র্যাকটিস করার সময় আস্তে আস্তে কি কি প্রবলেম হচ্ছে, তখন আপনাদের তো সুবিধা আছে, ভিডিও আছে, ভিডিও দেখে নিচ্ছেন। যা যা দেখলাম ক্লিয়ার? ওকে, এবার আমরা হচ্ছে মানজারুলের প্রবলেম সলভ হয়ে যাবে। আমরা পরের অপশনে চলে যাই। সেগমেন্ট টুল বলেছি। সেগমেন্ট টুলের মধ্যে টোটাল 5টা টুলস আছে। ফার্স্ট যে টুলটা দেখতে পাচ্ছি তার নাম লাইন সেগমেন্ট টুল। তো লাইন সেগমেন্ট টুলটা কি? ওই যে ফটোশপে দেখে আসছিলাম না লাইন টুল, যে লাইন টুল টানে, তো ফটোশপে তো একটা ওয়েট দেওয়া যেত যে কত পিক্সেলের হবে লাইনটা, এখানে সেটা করা যাচ্ছে না। এখানে লাইন টুল বা সেগমেন্ট টুলগুলা শুধুমাত্র স্ট্রোক চিনে, ফিল কালার চিনে না। দেখেন আমি অনেকগুলা লাইন টানছি, একটা লাইনও কি শো করছে? একটা লাইনও শো করছে না, বাট এখানে সবগুলো লাইন আছে। যে আমি ড্র্যাগ করে সিলেক্ট করি, দেখেন সবগুলো লাইন আছে, কারণ ওরা ফিল কালার চিনে না, ওরা শুধুমাত্র স্ট্রোক চিনে। দেখেন আমি একটা স্ট্রোক দিয়ে দিই, ব্ল্যাক কালার দিয়েছি, প্রত্যেকটা লাইন আছে। এই সেগমেন্ট টুলের মধ্যে যা যা টুলস দেখতে পাচ্ছেন এরা সবাই স্ট্রোক চিনে, ফিল কালারটা চিনে না। তো লাইন সেগমেন্ট টুল সিলেক্ট করার পর আপনি আপনার পছন্দ মতো লাইন যেদিকে খুশি টানতে পারেন। যদি স্ট্রেট লাইন চান তাহলে একটু কষ্ট করে লাইন টানার সময় শিফটটা চেপে ধরেন, স্ট্রেট লাইন আপনি কি করতে পারবেন। তো 270 ডিগ্রি, 315, হ্যাঁ মানে কথা বোঝা যাচ্ছিল না, কেটে কেটে আসতেছে। এখনো কি সেম প্রবলেম হচ্ছে? এখন ঠিক আছে না? আচ্ছা, নেটের হয়তো বা আপ ডাউন করছে, একটু প্রবলেম হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নেন। প্রবলেম হলে বলবেন, যদি সবাই প্রবলেম ফেস করে সেক্ষেত্রে আমি রিলোড দিয়ে আসবো। হ্যাঁ, তো স্ট্রেট লাইন টানার জন্য কি বলেছি, একটু কষ্ট করে শিপটাকে চেপে ধরতে বলেছি। তো এরপরে এখন আপনি তো লাইন টানছেন, ঠিক আছে, একটা লাইন আমি টানলাম, টানার পরে হয়তো বা আপনার এই লাইনের কালারটা চেঞ্জ করতে হতে পারে, বা এই লাইনটা একটু আরেকটু ওয়েটটা বাড়িয়ে দিতে হবে। তাহলে কি করা যায়? সেজন্য আপনি এই শেপে থাকা অবস্থায়ও কাজ করতে পারেন, অথবা চাইলে সিলেকশন টুল সিলেক্ট করেও নিতে পারেন। যে কোনো একটা, যে শেপে থাকলেও হবে, সিলেকশন টুলে থাকলেও হবে। এখান থেকে দেখেন এই যে উপরে কন্ট্রোল প্যানেলে ফিল কালার তো অফ, সে ফিল কালার চিনে না। স্ট্রোকে গিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারছেন, যে কালারের দিতে চান দিলেন। তার ডান পাশে দেখেন স্ট্রোকের 1 পিটি আছে, এখান থেকে আপনি কি করেন, পিটিটা বাড়িয়ে নেন। দেখেন যত ওয়েটের আপনি চাচ্ছেন, 39, 40 পিটি, আপনি স্পেসটাকে কি করতে পারবেন, বাড়াতে কমাতে পারবেন। আবার 0 দিলে একদম ভ্যানিশ হয়ে যাবে, স্ট্রোক অফ হয়ে যাবে। তারপরে এই যে পাশে যে ইউনিফর্ম লেখাটা দেখতে পাচ্ছেন, এই ড্রপ ডাউনে ক্লিক করেন। ইউনিফর্মে আসার পর, মানজারুল আপনার কোশ্চেনের অ্যান্সার। ইউনিফর্মে আসার পর কিছু ডেমো দেওয়া আছে, এই যে দেখেন, সিলেক্ট করবেন। ঠিক মিডলে হচ্ছে ওয়েটটা বেশি, দুই পাশে চিকন হয়ে গেছে। হ্যাঁ, আবার আপনি যেটা চেয়েছিলেন সেটা ছিল এইটা, যে এক পাশে একটু হেলদি থাকবে, আরেক পাশে চিকন হবে, এটাই তো? এরকমটা চেয়েছিলেন না? তাহলে এখান থেকে আপনি স্ট্রোকটাকে আরেকটু বাড়িয়ে দেন, দেখতে ভালো লাগবে। ক্লিয়ার? তারপর হচ্ছে এগুলো না, এগুলো তো আমি বানিয়েছিলাম, এগুলো ডিলিট। আরেকটা বিষয় হচ্ছে, আমি সেদিন যদিও রাতে সাকল ভাইকে দিয়ে সলভ করাইছিলাম, তো ওই দিন হচ্ছে মানে ধরেন আমি একটা সার্কেল নিতে, একটা মানে কিভাবে বলবো, একটা ইসের মধ্যে দিয়ে, মানে ভিউয়ের মধ্যে দিয়ে
এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যে শেষ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে, ওইটাকে আমি চাচ্ছি একটা সাইড মোটা করার জন্য, একটা সাইড চিকন করার জন্য। তো ওইটা ম্যাম দুইটা মাধ্যমে করা যায়, একটা হচ্ছে রেক্টেঙ্গেল টুলস দিয়ে করা যায় আর একটা পেন টুল দিয়ে করা যায়। কিন্তু যখন আমি পেন টুল দিয়ে নিচ্ছি তখন আমার ব্যাকগ্রাউন্ড থেকে বাইরে চলে যাচ্ছে, একটু বাইরে মানে নিতে হচ্ছে আর কি। কিন্তু আমি চাচ্ছি যে শুধু মানে ওই ব্যাকগ্রাউন্ডের ভিতরেই আমি ওরকম একটা ডিজাইন করব। ব্যাকগ্রাউন্ডের ভিতরেই আপনি এমন কিছু চাচ্ছেন যে এরকম ঢেউ হবে? জি ম্যাডাম, এখন হ্যাঁ এরকম ঢেউ হবে এবং একটা সাইডে যে ওরকম চিকন, হুম যখন একটা ফ্ল্যাট ডিজাইন করতে গেলে ওরকম দেখা যায় ম্যাম। হুম। ঠিক আছে, নিচে সাইডে লেখা উপরে ছবি এরকম আর কি। আচ্ছা, এটাকে আপনি এক সাইড চিকন এক সাইড হেলদি করতে যাচ্ছেন, তাই তো? জি এটাকে জি। সিলেক্ট করেন, সিলেক্ট করার পর চলে যান ইউনিফর্মে। এখান থেকে এই যে দেখেন কোন শেপটা দিলে আপনার পারফেক্টলি কাজ করছে সেটাই অ্যাড করেন। যেরকমটা, এটা কি পেন টুল দিয়ে করব ম্যাম? হ্যাঁ পেন টুল দিয়ে তো করলাম আমি। এই যে দেখেন আমি পেন টুল দিয়ে একটা শেপ সিলেক্ট, ধরেন ঢেউই অ্যাড করি আমি, আপনার ঢেউ যেটা বললেন। সিলেকশন টুল দিয়ে আমি কি করলাম, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার সাথে সাথে এই যে এখানে চলে আসেন ইউনিফর্মে। দেখেন কোনটা আপনার পছন্দের, একটু একটু স্ট্রোকটাকে বাড়িয়ে দেন, না তো বোঝা যাবে না। স্ট্রোকটাকে বাড়িয়ে দিলাম, 20 করে দিলাম। দেখেন কোনটা দিলে আপনার জন্য একদম পারফেক্টলি কাজ করে। এইগুলো নিয়ে আমরা ইন ফিউচারে আরো বেশি কাজ করব, পরে আরো বেশি কাজ করব কি, এই যে যেদিন আমরা হোয়াইট টুলের এই যে এই অপশনগুলো দেখব সেই দিন আরো ডিটেলস স্ট্রোক নিয়ে কথা হবে। কারণ হয়তোবা আপনি এমনটা চাচ্ছেন যে এই শেপটার মধ্যে এই জায়গাটায় হচ্ছে একটু হেলদি থাকবে, আবার একটু এখানে এসে চাপা হবে, আবার একটু হেলদি হবে, আবার একটু চাপা হবে, অনেক অনেক ডিজাইন হতে পারে। এইগুলো নিয়ে আমরা পরে আরো ডিটেলস আলোচনা করব। বাট ধাপে ধাপে তো যেতে হবে, একসাথে তো সব আসলে পসিবল না। বাট আপনি যেই প্রবলেমটা ফেস করেছেন এখানে এখন তো সলভ। জি ম্যাম। ঠিক আছে, জি ম্যাম। ওকে। আর তার পাশে যে বেসিক আছে, বেসিক এসে ক্লিক করলে যে আপনি এই যে বেসিক অবস্থায় আছে, মানে যে লাইনটা সেই অবস্থায় আছে। আর চাইলে আপনি এই যে যদি এটাতে ক্লিক করেন তাহলে যে ড্যাশ 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 চলে আসবে। এরপরে যদি কোনো প্যাটার্নের মতো থাকে প্যাটার্ন চলে আসবে। এগুলো আপনি আরও কি করতে পারেন, অ্যাড করতে পারেন। ওপেন ব্রাশ, আচ্ছা এটা এখন দেখলে মাথা ঘুরে যাবে, এটা এখন দেখার দরকার নাই, পরে এগুলো এখন না। এখন যতটুকু শেখানো হচ্ছে ঠিক ততটুকুর মতোই থাকেন। তো লাইন টুলটা বুঝতে পেরেছি। এরপরে আসেন আর্ক টুল। আর্ক টুলটা কি বলছে? আর্ক টুলটা হচ্ছে আপনি পেন টুল দিয়ে যখন কোনো কিছু আর্ট করছিলেন, পেন টুল দিয়ে কি করছিলেন, এই যে দেখেন আমি একটা ঢেউ দিয়েছি বা একটা শেপ দিয়েছি, ঠিক আছে? তো এই যে একটা ব্যাস আমি দিলাম, এই একটা ব্যাস আমি চাচ্ছি না আবার পেন টুলে আসবো, পেন টুলে এসে তারপরে এটা নেব, আমি এটা চাচ্ছি না। এর জন্য আপনাকে একটু সুন্দর করে আর্ক টুলটা দিয়ে দিছে। আর্ক টুলটা সিলেক্ট করেন, জাস্ট আপনি এখান থেকে এই যে দেখেন ড্র্যাগ করেন যে শেপটা আপনি কেমন চাচ্ছেন। যদি আপনি শিফট ধরে রাখেন তাহলে হয় ডানে, নয়তো বামে, নয়তো নিচে, নয়তো এই পাশে শেপগুলো আসবে। এবং সাইজ বড় ছোট করবেন এবং অ্যাকুরেট সাইজ হবে। বাট শিফট ছেড়ে দিলে আপনি যেই দিকে খুশি শেপটা ক্রিয়েট করতে পারবেন। এবং এই যে যদি এইভাবে ক্রিয়েট করেন উপরের দিকে একটু ঢেউ হচ্ছে, নিচে হচ্ছে না। আর শিফট ধরে রাখলে একদম অ্যাকুরেট, যতই আপনি উপরের দিকে টানেন সে শুধু শেপটা সাইজ, এই যে দেখেন 2টা 3টা 4টা, এই 4টা মোট শেপ পারে। তো আমরা এখানে এই শেপটাকে নিলাম, আর্ক টুলটা সিলেক্ট করি, আবার এই পয়েন্টার থেকে আমরা আরেকটা শেপ নেব, এখানে এই পয়েন্টার থেকে আরেকটা শেপ নেব, এখানে এই পয়েন্টার থেকে আরেকটা শেপ নেব,
একটু দূরে সরাই দিলাম অ্যারো চিহ্ন দিয়ে। একদম মেজারমেন্ট সবার মতো কি থাকবে, সেম থাকবে। তো আপনি এখন চাইলে এটাকে সিলেক্ট করেন, ওই যে ইউনিফর্মে চলে গিয়ে এটা করে দিলেন, এটাকেও সিলেক্ট করেন, ইউনিফর্মে চলে গিয়ে এই শেপটা করে দিলেন, দুজনকে সিলেক্ট করেন, ইউনিফর্মে চলে গিয়ে এই শেপটা করে দিলেন। আর্কের পরে যেটা আছে সেটা কি, স্পাইরাল টুল। স্পাইরাল টুলটা হচ্ছে কয়েলের মতো, বাসায় আমরা কয়েল ইউজ করি না? তো দেখেন এগুলো হতে পারে যে আপনার কোনো ডিজাইনের মধ্যে বা কোনো ব্যাকগ্রাউন্ডের মধ্যে এরকম কোনো একটা ডিজাইন নিতে হবে, অথবা এই যে একটু আগে যে আমরা টাইপ অনে পাথ টুল দেখলাম, যে স্পাইরালটা হচ্ছে কি যে এদিক থেকে আর্ট খুলে এরকম, এদিক থেকে আর্ট খুলে যদি উপর থেকে নিচের দিকে টানেন এরকমটা হবে, ডান থেকে বামে টানলে এরকমটা হবে, বাম থেকে ডানে টানলে এরকমটা হবে। মানে আপনি যেটাই অ্যাড করেন না কেন কি হচ্ছে, অনেকগুলো স্পাইরাল হচ্ছে। আর যদি এসে জাস্ট একটা ক্লিক করেন তাহলে স্পাইরালের এই অপশনগুলো চলে আসবে, যে কতগুলো সেগমেন্ট হবে, কোন স্টাইলে অ্যাড করছেন, ডিকে কত পার্সেন্ট হবে, বা রেডিয়াসটা কত ঘুরে আসবে, এটা আপনি চাইলে কমিয়ে বাড়িয়েও কাজ করতে পারেন। ওকেতে দেন, এই যে দেখেন ছোট্ট একটা, মানে এই পেজগুলো কতগুলো হবে, এই মধ্যবর্তী যে অ্যাঙ্কর পয়েন্টের ডিকেগুলো আছে কত পার্সেন্টেজ থাকবে, এই ডিটেলস আপনাকে তখন কি করবে, শো করবে। তো এই স্পাইরালটা আসলে কি কাজে লাগে, স্পাইরালটা হচ্ছে আপনার বিভিন্ন ডিজাইনের মধ্যে, সাপোজ আমি একটা স্পাইরাল নিয়ে নিলাম এখান থেকে, নিয়ে নেওয়ার পরে টাইপ অনে পাথ টুলটা সিলেক্ট করি, এখান থেকে ক্লিক করি, কন্ট্রোল ভি, ওহো শিট, তো টেক্সট কপি করে নিয়ে আসি, লরেম where are you, লরেম ইপসাম, কিছু টেক্সট আমরা কপি করে নিয়ে যাই, স্টার্টিং পয়েন্ট এখানে, স্টার্টিং পয়েন্টটা দূরে চলে গেছে। ওকে, স্টার্টিং পয়েন্ট এখানে, এবার আপনি টেক্সট সিলেক্ট করেন, এখানে আসেন, কন্ট্রোল ভি পেস্ট করে দেন। ওকে, এটার ফন্টগুলো একটু ছোট করে দেই, ক্যারেক্টার কোথায়, এখানে একটু ছোট করে দেন, ব্ল্যাক ইতালি। ম্যাম যখন এগুলা ডিজাইনে করা হবে তখন তো শেপটা দেখা যাবে না, শেপটা কি দেখা যাবে তখন? এই শেপটা, এই যে সার্কেলটা, জি না না না, এটা দেখা যাবে না। আর আপনি যদি চান যে হ্যাঁ যাতে দেখা যায়, সেক্ষেত্রে ওই যে একটু আগে মানিককে যে উদাহরণ দিয়েছি সেই কাজটা আপনাকে করতে হবে। কি করতে হবে, কন্ট্রোল জেড, ব্যাকে চলে যাই, এই যে শেপটা যখন নিয়েছেন এটাকে একটু কষ্ট করে কন্ট্রোল সি কপি করে রেখে যান, কপি করে রাখেন জাস্ট, আর কোনো কাজ করতে হবে না। তারপর হচ্ছে আপনি আপনার কাজ কমপ্লিট করেন, কাজ কমপ্লিট, দেখেন এখন শেপ নাই, কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করতে হবে, গতকালকে দেখিয়েছিলাম, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করে দেন, তাহলে যে শেপ চলে আসছে। বুঝতে পেরেছেন? কিন্তু এটা বেশি লাগে না, এই না দেখা যাওয়ার কি ভালো। না দেখা গেলে আর কপি করার দরকার কি, আপনি আপনার মতো কাজ করবেন। আর একটু একটু ছোট করে দিই, এত টেক্সট কে রে বাবা। ঠিক আছে, আর টেক্সটটা যদি আপনার প্রয়োজন না পড়ে শেপটা, তাহলে শেপটাকে আপনি জাস্ট ডিলিট করে দেন। তো
এটাকে আপনি ওই যে মডিফাই করতে পারেন, বড় ছোট করে নিলেন। ঠিক আছে, বুঝতে পেরেছি। পরেরটা কি আছে দেখি, রেক্টেঙ্গুলার গ্রিড টুল। তো আমরা ওয়ার্ডে, এক্সেলে, পাওয়ার পয়েন্টে খুব সুন্দর করে টেবিল নিয়ে আসতে পারি, যে কোনো একটা ডাটা কাজ করতে হবে, বা ধরেন কোনো টেবিল করে সেখানে কিছু ইনফরমেশন কাজ করতে হবে। এখন ইলাস্ট্রেটরও তো হতে পারে না, আপনাকে হয়তো বা কোনো একটা চার্ট করতে দেওয়া হলো, এমন তো হতে পারে, ডিজাইন করতে দেওয়া হলো যেটার মধ্যে একটা টেবিল প্রয়োজন, টেবিল করা প্রয়োজন। যে ধরেন সাপোজ আপনাকে ইলাস্ট্রেটরেই বলা হলো যে আমাকে এই জিনিসটা করে দাও, এরকম একটা ডাটা চার্ট করে দাও, এই ডিজাইনটা করে দাও, অথবা বললো এই যে একটু আগে দেখলাম না একটু কালার করে, ওকে এই যে এই ডিজাইনটা করে দাও। এখন আপনি কিভাবে করবেন? আচ্ছা সিম্পল, এইটাই করতে বললো, এটাই এখন আমি কিভাবে করব? এখন কি আমি বসে বসে লাইন টুল নিয়ে, যে লাইন টুল ছিল, একটা একটা করে লাইন টানবো? একটা স্ট্রোক কই গেল আবার, ওকে, যে একটা একটা করে আমার এখানে লাইন টানতে হবে, লাইন টেনে টেনে কিভাবে কি মেজারমেন্ট হবে সেইগুলো আবার বসাতে হবে, এত কষ্ট। ঠিক আছে, প্রয়োজন হতে পারে, বাট একটু যদি সহজে করা যায় তাহলে আমরা সেই সুযোগটা কেন নেব না? এই প্রবলেমটা সলভ করার জন্য রেক্টেঙ্গুলার গ্রিড টুল, দেখেন আপনি যেভাবে খুশি টেবিল নিতে পারেন, নো প্রবলেম। শিফট ধরে রাখলে একদম স্কোয়ার বক্স আকারে আসবে। তো এইখানে যেটা দেখতে পাচ্ছি যে কয়টা আছে ঘর, 1 2 3 4 5 6, কলাম বরাবর 6টা, আর 1 2 3, আচ্ছা রো বরাবরও 6টা। বাট আমার তো এরকমটা নাও হতে পারে, আমি মাত্রই যেইটা দেখে আসলাম এখানে কি আছে, 1 2 3 4, কলাম বরাবর 4টা, আর এখানে আছে 7টা, এতগুলা ঘর দরকার। এখন আমি কি করতে পারি, কিভাবে সলভ হবে? আপনি রেক্টেঙ্গুলার গ্রিড টুলটা নেবেন, জাস্ট একটা ক্লিক করবেন, শুধুমাত্র একটা ক্লিক। মনে রাখবেন এখানে আপনি ওয়াইডার হাইট দিয়ে দিতে পারবেন, যে কত বাই কত আপনি এই বক্সটা নিতে চাচ্ছেন। ধরুন আমি 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটা বক্স নিতে চাচ্ছি। এরপরে হরিজন্টাল ডিভাইডার্স, হরিজন্টাল ডিভাইডার্স মানে কি, রো বরাবর কতগুলো কলাম হবে। মনে রাখবেন সে বলেছে রো বরাবর কতগুলো কলাম হবে, তাহলে আমার এখানে রো বরাবর কতগুলো কলামের প্রয়োজন ছিল, 1 2 3 4 5 6 7টা। এখন 7টার মধ্যে আপনি তো এইখানে অলরেডি বক্সটা বলেই দিয়েছেন, বক্সটা হচ্ছে এই যে চারপাশের সার্কেল সে দেখিয়েছে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। তাহলে ডিভাইডার মানে কি, ঠিক এই বক্সটাকে ভাগ করে ফেলবে। তো 7টা ঘর পাওয়ার জন্য আপনার কয়টা ডিভাইডার্স প্রয়োজন, 1 2 3 4 5 6, 6টা ডিভাইডার হলে এই 5 ইঞ্চি বাই 5 ইঞ্চিকে সে কি করবে, 7টা ভাগে ভাগ করবে। আমি কি ঠিক নাকি ভুল? হ্যাঁ, আবার ভার্টিক্যালি কি বলেছে, ভার্টিক্যালি হচ্ছে আমার কয়টা দরকার, 4টা দরকার। হ্যাঁ, 4টা ঘর দরকার। এই যে আরেকটা রোতে এবিসিডি লেখা আছে, এটা ম্যাম, এটাও তো একটা রোতে একটা ইতে আছে। এটা হচ্ছে কলাম বরাবর, তার মানে কলাম বরাবর কি, যে ভার্টিক্যাল ডিভাইডার। তাহলে ভার্টিক্যাল ডিভাইডার্স এখন আমাকে কয়টা দিতে হবে, আমার 4টা ঘর প্রয়োজন। কিন্তু এই পুরো বক্সটাকে যে দেখেন গ্রিন কালার দিয়ে বুঝিয়ে দিয়েছে, এই গ্রিন কালারটা হচ্ছে আমি এই যে এখানে মেজারমেন্টটা দিয়ে দিছি 5 ইঞ্চি আর 5 ইঞ্চি, মানে আমার বক্সটা। আর তাহলে আমার ডিভাইডার কয়টা হলে ঠিক 4টা ঘর পাবো, 1 2 3,
মধ্যে যদি আমি 3টা ডিভাইডার টানি তাহলে 4টা ঘর পাচ্ছি। এত কাহিনী করার দরকার নেই, একদম সহজ কথা। মনে রাখবেন যে ডিভাইডার আপনার যতগুলো ঘর প্রয়োজন, রো বরাবর হোক কলাম বরাবর হোক, একটা করে কম দিবেন। কি বলেছি? রো বরাবর কলাম বরাবর যতগুলোই হোক একটা করে কম দিবেন। ধরেন আপনার এখানে 7টা ঘর প্রয়োজন রো বরাবর, তাহলে এখানে কয়টা ডিভাইডার হবে? 6টা। আপনার কলাম বরাবর 4টা ঘর প্রয়োজন, তাহলে এখানে কয়টা দিবেন? 3টা ডিভাইডার দিবেন। আর এগুলো ধরার দরকার নেই, স্কিউ করলে উল্টাপাল্টা হয়ে যাবে। 0%-এ রেখে ওকে দেন, সিলেকশন টুল সিলেক্ট করেন। এই যে দেখেন আপনি যে এই জিনিসটা চাচ্ছিলেন সেই জিনিসটা অলরেডি এখানে চলে আসছে। আচ্ছা, বাহিরে নিয়ে যাই আর স্ট্রোকটাকে হোয়াইট কালার করে দিই। বিষয়টা ক্লিয়ার? দেখেন এই যে 4টা ঘর পেয়ে গেছেন। এটাকে চাইলে আপনি এখন আনগ্রুপ করে ফেলতে পারেন। রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করেন, কারণ এখানে প্রত্যেকটা লাইন, এটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল। এই যে দেখেন এটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল। ওই যে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি দিছিলেন না? হ্যাঁ, এই যে এটা হচ্ছে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি রেক্টেঙ্গেল। আর এই যে বাকিগুলো দেখছেন এগুলো সব হচ্ছে এক একটা লাইন। সব লাইন টেনে এনে মেজারমেন্ট করে আপনার ডিজাইনটা সে কমপ্লিট করেছে। এরপরে হতে পারে না যে এই ঘরের মধ্যেই আমাকে হয়তো বা এইখানে আরো 2টা লাইন টানতে হবে একটা দিয়ে। তাহলে আপনি একটু কষ্ট করে কি করবেন? আনগ্রুপ করেন। ওই যে লাইন টুল ছিল, লাইন টুলটা নিয়ে আসেন। যে এইখানে আমার 2টা অপশন হবে, শিফট ধরে টানেন। আবার এখান থেকে আরেকটা কি টানবেন? শিফট ধরে, যে এইটা হবে ডিভাইডার হবে। বাস, কাজ কমপ্লিট। এরপরে আপনি আবার সবাইকে সিলেক্ট করেন, গ্রুপ করে দেন। এখানে যে একটা ওকে। এখানে কারো কোনো কন্ডিশন, কোশ্চেন? সবাই চুপ যে? কঠিন লাগছে? হ্যালো? না ম্যাম, কঠিন লাগতো তো। অনেক একসঙ্গে অনেকগুলো হয়ে গেছে তো। আচ্ছা, আরেকটা আছে, বাদ দিয়ে দিচ্ছি, শেষ। আর কিছু বলবো না আজকে, আমারও মাথা ব্যথা করতেছে প্রচন্ড। তো পোলার গ্রিড টুলটা কি? আমরা ছোটবেলায় বিশেষ করে জেনারেল সায়েন্সে খাদ্য পিরামিড পড়ে আসছিলাম, মনে আছে? জি আপু। তো পোলার গ্রিডটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এমন যে আপনি এইভাবে টানতে পারেন, এইভাবে ক্রিয়েট করতে পারেন, অথবা শিফট চেপে ধরলে একদম অ্যাকুরেট একটা গ্রিড চলে আসবে। তো আপনার ডিজাইনের মধ্যে হয়তো বা এরকমটা হতে পারে, প্রয়োজন হতে পারে যে এই জিনিসটা প্রয়োজন ডিজাইনের জন্য, যে এখানে ছোট ছোট ঘরে ওই যে এমন একটা ডিজাইন করতে হবে, ওই যে আমরা ছোট ছোট ছুরির মতো করে টার্ট খেলি না, টার্ট না যেন কি খেলা বলে জানো, নিশানা, ডার্ট 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 না, ডার্ট খেলি যে, ওরকম কোন একটা ডিজাইন করবেন, তাহলে এটা আপনার জন্য সুবিধা হলো না? অথবা খাদ্য পিরামিডে বানাতে হবে, জেনারেল সায়েন্স ক্লাস 6 এর বইয়ের এই ইমেজটা বানিয়ে দিতে বললো, আপনাকে বানাতে হবে। তাহলে আপনি কি করবেন? দেখেন এখানে যে পিরামিডটা আছে, এখানে কয়টা 1 2 3 4 5 6টা ঘর আছে, হয়তো আপনার 7টা ঘর প্রয়োজন, এখানে একটা কলাম প্রয়োজন। তাহলে আপনি কি করবেন? আপনি জাস্ট সিলেক্ট করেন, ওই যে টেবিলের মতো একটা ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে এই অপশনটা চলে আসছে, ওয়াইড আর হাইট আপনি দিয়ে দিলেন আপনার পছন্দ মতো। কনসেন্ট্রিক ডিভাইডার কয়টা হবে? 6টা দেখেছিলাম না? মনে রাখবেন যতগুলো চাই তার চেয়ে একটা কম হবে। 6টা দেখেছিলাম, সেজন্য 5টা। আর এদিকে হচ্ছে আপনার রেডিয়াল বরাবর ঘর ছিল 5টা। তাহলে আমি এক কাজ করি, আপাতত আমার কনসেন্ট্রেট ডিভাইডারস আমি এখানে 6 করে দিলাম, এটা 5 থাকুক, কারণ আমি এটা বাদ দিব। ওকেতে প্রেস করেন, প্রেস করার পর এই যে দেখেন 1
2 3 4 5 6 7, এই যে 7টা ঘর হয়ে গেল। এখানে কনসেন্ট্রেট কয়টা ছিল? 6টা ছিল তখন। আমি 7টা করে দিলাম, আর এটা 5টা আছে, 5টাই থাকুক। এটাকে আমি আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করে দিয়ে আমার আর এগুলোর দরকার নেই। আনগ্রুপ, আবার আনগ্রুপ করেন, আরো কয়েকবার আনগ্রুপ করেন, কন্ট্রোল শিফট জি দিয়ে কয়েকবার আনগ্রুপ করেন। আচ্ছা, এরপরে ধরেন আপনার এই যে শেপটা আছে, একটা লাইন টুল নিয়ে আসেন। কোথায় ছিল লাইন টুল? ওকে, যে আমার এইটাতে হয়তো বা কয়টা পার্ট প্রয়োজন? 2টা পার্ট প্রয়োজন এখানে। আবার এই যে এখানে চলে যান, যে এটাতেও কয়টা পার্ট প্রয়োজন? 2টা পার্ট প্রয়োজন। এটাতেও সেম আপনার কয়টা প্রয়োজন? 2টা পার্ট প্রয়োজন। তারপরে এটাতেও হয়তো বা 2টা পার্ট প্রয়োজন, এটাতেও হয়তো বা 2টা প্রয়োজন। ওকে, তারপরে এমন হতে পারে, এই যে দেখেন লাইনগুলো ঠিক হয় না, সিলেক্ট করেন, একটু রোটেট করেন, বসায় দেন। আবার এমন হতে পারে যে ধরেন এই কনসেন্ট্রেটটা প্রয়োজন নেই, এটাকে ডিলিট করে দেন আলাদা করে, যে এমনটা হবে। এবার আপনি সবাইকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে দেন, কাজ কমপ্লিট। আগামীকালকে আমরা শেপ টুলটা শিখে ফেলবো, এরপরে হচ্ছে ব্রাশ টুলটা শিখবো, এখান থেকে পেন টুলটা, এই 3টা শেখার পর ইরেজার টুল, হ্যাঁ ইরেজার টুলটাও শিখে ফেলবো, এটাও সহজ আছে। কালকে এই 4টা টুলস একসাথে শিখে ফেলবো, শিখে একটা ছোটোখাটো ভেক্টর ডিজাইন করব। আমি অত কষ্ট করব না, কারণ অত শর্ট টাইমে ভেক্টর ডিজাইন দেখানোটা হয়তোবা পসিবল হবে না। যতটুকু দেখানো যায় হয়তোবা ছোট্ট একটা কার্টুন ক্রিয়েট করব, বাট আপনাদের কাজ দেব যে আপনার নিজের ছবি আপনি ভেক্টরে কনভার্ট করবেন, কারণ এতদিন যা যা দেখে আসছেন পেন টুল এইটা সেটা সব কিছু দিয়েই আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ম্যাম ছোট্ট একটা প্রবলেম শেয়ার, একটা মিনিট লাগবে। শেয়ার করেন আপনি আপনার বিজনেস কার্ড মনে আছে, শেয়ার করেন। একটা দেখে ম্যাম এখানে যে কপি করতেছিলাম আর কি, তো ওই লাইনটা দিতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শেয়ার করেন। এখন কিন্তু ম্যাম এই যে আমি স্ট্রোক, হ্যাঁ স্ট্রোকে ক্লিক করলাম, এই যে হচ্ছে লাইনটা। হ্যাঁ, আপনাকে লেয়ারকে নিয়ে আসতে বলছে মিস্টার মঞ্জারুল, আপনি ওই লেয়ার। লেয়ার আমার একটা বদ স্বভাব বলি, আমি ইলাস্ট্রেটরে লেয়ার দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। এই লেয়ারের প্যানেলই অফ করে দেন। হ্যাঁ, এখন কাজ যান, সিলেকশন টুল সিলেক্ট করেন। এখন এটা স্ট্রোক দেন, কতগুলো স্ট্রোক দিয়ে রাখছে আল্লাহ মাহবুব জানে। ওই যে স্ট্রোকে চলে যান, স্ট্রোক দেন 2 পিটি। পিটি লেখার দরকার নেই, অটোমেটিক্যালি সে নিয়ে নেবে। মানে এটা কি ম্যাম ওই যে এটা কি লেয়ারের কারণে হচ্ছিল না? না না না, লেয়ার না, লেয়ার না, এটা হচ্ছে যে আপনি লাইন টুলে থেকে বারবার কাজ করছেন তো, তাই সিলেক্ট হচ্ছে না। হ্যাঁ, এটা অ্যাক্টিভ করে দেন। গ্রেডিয়েন্ট দিতে যাচ্ছেন, মানে কালার কালার আপনি যে স্ট্রোকটার উপরে ডাবল ক্লিক করেন বাম পাশে। দাঁড়ান দাঁড়ান, ওখানে না ওখানে না ওখানে না, হ্যাঁ ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক, হ্যাঁ লাল কালার দেন তো দেখি, দেন একটা কালার দেন, কালার অ্যাপ্লাই করেন। আরে ব্ল্যাকে রেখে করলে কি হবে নাকি? কালার সিলেক্ট হয় নাই, আবার ডাবল ক্লিক করেন এটার উপরে, টুলটাকে সিলেক্ট করেন, ক্যান্সেল ক্যান্সেল,
ক্যান্সেল, সিলেক্ট করেন, হ্যাঁ শেপটাকে সিলেক্ট করেন, এখন ডাবল ক্লিক করেন, ওকে দেন। এবার একটু আপনি বাহির থেকে একদম ড্র্যাগ করেন তো দেখি কয়টা লাইন টানছেন এর ভিতরে, বাহির থেকে হ্যাঁ ড্র্যাগ করেন, 1 2 3 4টা লাইন এখনো দেখা যাচ্ছে, বুঝতে পেরেছেন? এটা আর অসুবিধা হবে না। আরেকটা জিনিস আছে কি, কালকে ওই যে আমাকে একটা কাজ দিয়েছিল ভাই, তো ওইটাকে আমি করলাম, কিন্তু ম্যাম চেয়ারটাকে কোনোভাবে আমি ইয়ে করতে পারতেছি না, মানে ওই যে আপনি দেখেছিলেন স্কিউ রোটেট হরিজন্টাল, এটা দেখেছিলেন না ম্যাম? হ্যাঁ তো ওইটা দেখে আপনাকে বুঝবেন, এটা করে কালকে দিয়েছি বুঝছেন ম্যাম, ওই যে ফিক্সটা দিয়েছি, কিন্তু ওদের এইখানে একটা মেঘের মতো একটা আঁকা, তো আমি অনেকগুলো ফন্ট আনলাম, মানে মেঘ যেরকম থাকে না ম্যাম ওরকম, কিন্তু এটাকে ওইভাবে পারি নাই। আর এই চেনটা ব্রাশ ইউজ করতে হবে, মেঘের ব্রাশ আছে, ক্লাউডের ব্রাশ আছে, ব্রাশ ইউজ করতে হবে। ম্যাম এই যে টেক্সট কি ব্রাশ হয়? হ্যাঁ আপনি ব্রাশে গিয়ে টেক্সট ব্রাশ লিখে সার্চ দিলে হবে। আর চেয়ারের কি অবস্থা? চেয়ারটা হচ্ছে কি ম্যাম, এইটা মনে হয় যে 1 লাখ ব্রাশ খুঁজে এই যে উল্টাটা পাইছি, ঠিক আছে, কিন্তু এদিকেরটা আমি কোনোভাবে ওদিকে করতে পারতেছিলাম না। এক আরেকটা হচ্ছে এই যে ছায়াটা ম্যাম, ঠিক আছে, এই ছায়াটা ওই যে যেমন অপাসিটি কমাই দিয়েছেন, এটা কিন্তু অপাসিটি কমানো না ম্যাম, এটা কোনো রকম না, আমি পারবো এটা ট্রাই করলে, কিন্তু চেয়ারটা ম্যাম আসলে মানে ধরেন এটাকে একটা দেখাই, নাকি থাকবে না না আগামীকাল দেখেন দেখেন সমস্যা নেই, মাত্র 10:57 আছে। এইটাকে ঠিক আমি উল্টা দিকে ঘুরাবো, যেদিকে আছে উল্টা সাইডে যাবে, এদিকে হয়েছে, কিন্তু আমি চাচ্ছি হচ্ছে পিছনটা সামনের দিকে দেওয়ার জন্য, ওই কাজটাই সেম কাজটাই এটা তো এখানে হবে না রে ভাই, বুঝতে পারছে? মানে হচ্ছে পিছন দিক থেকে, এটা তো ছবি, আপনি তো এটা রিয়েল ছবি নিয়ে আসছেন সামনের ফ্রন্টের, তো এটা কিভাবে হবে বলেন? মানে ধরেন আপনি মুখ করে আছেন আমার দিকে, আমি আপনার ফ্রন্ট ফেসের ছবি তুললাম, এখন আমি আপনার পিছনের ছবি কিভাবে বানাবো? হ্যাঁ হ্যাঁ সেটাই। এটা এখন রোটেট দেখেন কত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, 0 90 180, এটা হচ্ছে আপনাকে তাহলে ওই রকম ছবিটাই নিতে হবে, এটা পসিবল না। আবার আরেকটা কাজ করতে পারেন, চাইলে আপনি নিজে বানাতে পারেন, এই জন্য আপনাকে প্রচুর পরিমাণে এফোর্ট দিতে হবে, যে দেখলেন এই হ্যান্ডেলগুলো কেমন হয়, যেমন এখন মাউসটা যেখানে আছে এই স্ট্রাইপটা আপনাকে বানাতে হবে একটু পেন টুল দিয়ে, তার আগে আপনাকে খাতায় হাতে কলমে আর্ট করতে হবে, যে পিছন দিক থেকে যদি দেখেন, আপনি ঘরে বসে আছেন, আপনার সামনে একটা চেয়ার রাখেন, পিছন দিক থেকে মানে চেয়ারটাকে এমন অ্যাঙ্গেলে রাখেন যে অ্যাঙ্গেলে আপনি চাচ্ছেন, এরপরে খাতায় আর্ট করেন যে কেমন হয় সেটাকে আপনি এখন, হ্যাঁ অবশ্যই যদি আপনি চান, আর যদি না চান গুগলে সার্চ দিতে হবে যে সি বিচের যে চেয়ারগুলো হয় ব্যাকের সিনারিও আসে কিনা কোনো, এরকম সার্চ দিয়ে দেখতে হবে, বাট এই ইমেজকে আপনি বানাতে পারবেন না। এইটা কিন্তু আমি দুইটা ভাগে করছি বুঝছেন ম্যাম,
হ্যাঁ এই যে এটাকে প্রথমে একটা হচ্ছে এই অর্ধেকটা শেপ নিয়ে এটা নিছি, আমরাও করি। কালার দিছি, হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, ওটা আমরাও করি। পরে আরেকটা অর্ধেকটা শেপ নিয়ে কালার দিছি। এটা ছাড়া ধরেন আমি পুরো একটা নিয়ে অর্ধেক অর্ধেক কালার কি করা যাবে? না, শেপ আপনাকে নিতেই হবে। হয়তো বা হোয়াইট কালারটা ফুল হোয়াইট আছে, তার উপর একটা ব্ল্যাক শেপ নিয়ে আসছেন, বাট আপনাকে শেপ অবশ্যই নিতে হবে। ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।